এইচএসসি একাদশ দ্বাদশ যারা আছো, কিভাবে তোমরা হিসাব বিজ্ঞানের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পড়লে এইচএসসিতে নিশ্চিত এমসিকিউ এবং সৃজনশীল কমন পাবে এবং তোমাদের এই অধ্যায়ের মার্কসটা নিশ্চিত করতে পারবে। আজকে সেভাবে একটি ক্লাস তোমাদের জন্য সাজিয়েছি। এই ক্লাসের মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের টপিক বিশ্লেষণ, এমসিকিউ সলভ এবং সৃজনশীল সলভ করব। আশা করি এই অধ্যায়টি আমি তোমাদের জন্য যেভাবে সাজিয়েছি তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে এবং 2021 সালে যশোর বোর্ডে আমি তৃতীয় স্থান অর্জন করেছিলাম এবং আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য আজকের এই ক্লাসটিতে আমরা তোমাদের এই অধ্যায়টিকে এমন সহজভাবে উপস্থাপন করব যেন তোমাদের এই অধ্যায় নিয়ে যে ভয়টা বা ভীতিটা কাজ করে সেটা আর কখনোই আসবে না। তো পুরো ক্লাসটি করো একেবারে মনোযোগ দিয়ে, খাতা কলম নিয়ে বসো, যেন তোমাদের এই অধ্যায় সম্পর্কে আর কখনোই কারো কাছে প্রশ্ন করে শিখতে না হয়, বরং আমরা এমনভাবে শিখব যেন তোমাদের এই অধ্যায়টা থেকে যখনই যেভাবেই প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারো। তো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের দেখো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দিয়ে আমরা শুরু করব। আমাদের দেখো উদ্দেশ্যকে দুইটি ভাগে প্রধানত ভাগ করা যায়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিংকে কয়টি উদ্দেশ্যের প্রধানত ভাগ করা যায়? দুইটি। প্রধানত উদ্দেশ্য দুইটি, একটা হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য আর একটা হচ্ছে সহায়ক উদ্দেশ্য। তো প্রথমে দেখো মুখ্য উদ্দেশ্য, প্রথম যে বিষয়টি আসতেছে মুখ্য উদ্দেশ্য। এই মুখ্য উদ্দেশ্যকে, এই মুখ্য উদ্দেশ্য পাই আমরা দুই প্রকার। মুখ্য উদ্দেশ্য কয়টি পাই? দুইটি বা দুই প্রকার। প্রথম যেটি দেখো উৎপাদন ব্যয় নির্ণয় এবং আরেকটি হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ। তাহলে যদি আসে তোমাদের এমসিকিউতে যদি প্রশ্ন আসে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য বা প্রধান উদ্দেশ্য কি, এমসিকিউ এর যে অপশন রয়েছে সেখানে থাকতে পারে ব্যয় নিয়ন্ত্রণ, সেখানে থাকতে পারে কি উৎপাদন ব্যয় নির্ণয়। তাহলে একটা হতে পারে ব্যয় নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে ব্যয় নির্ণয়, যে কোনো একটি থাকতে পারে। ব্যয় নিয়ন্ত্রণও থাকতে পারে, ব্যয় নির্ণয়ও থাকতে পারে। তাহলে বেশিরভাগ প্রশ্ন আসে আমাদের এই ব্যয় নিয়ন্ত্রণ দিয়ে। এইটাও আমাদেরকে জানতে হবে, কারণ কখনো কখনো দেখবা তোমাদের অনুশীলনের প্রশ্ন, বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে যে ব্যয় নির্ণয়ও আছে বা বহুপদী দিল যে মুখ্য উদ্দেশ্য কি কি, তখন তোমাকে 1 ও 2 অ্যান্সার করতে হতে পারে যে ব্যয় নির্ণয় এবং ব্যয় নিয়ন্ত্রণ। এরপরে দেখো সহায়ক উদ্দেশ্য, এরপরে যেটি বলছে সহায়ক উদ্দেশ্য। অনেকগুলো সহায়ক উদ্দেশ্য আছে, অর্থাৎ আমাদের এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করতে আমাদের অনেকগুলো উদ্দেশ্যের জন্য আমরা এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা কি করি, কস্ট অ্যাকাউন্টিং করে থাকি। এখন কি করি? পরিকল্পনা প্রণয়নের জন্য, পরিকল্পনা প্রণয়ন করার জন্য। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা মূলত অভ্যন্তরীণ ব্যবস্থাপকদের জন্য। কাদের জন্য এটা? অভ্যন্তরীণ ব্যবস্থাপকদের জন্য। কাদের জন্য? অভ্যন্তরীণ ব্যবস্থাপকদের জন্য, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাপকদের জন্য। কোন ব্যবস্থাপক? উৎপাদন ব্যবস্থাপকদের জন্যই মূলত করা হয় এবং তারাই মূলত করে থাকে। কেন করে থাকে? দুইটা মুখ্য উদ্দেশ্য আমরা দেখেছি। সহায়ক আরও উদ্দেশ্য আছে, পরিকল্পনা প্রণয়ন করা, অর্থাৎ উৎপাদন কিভাবে হবে, কখন হবে, কোন পদ্ধতিতে হবে, এগুলো প্রণয়ন করা। বিক্রয় মূল্য নির্ধারণ করাও এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। মুনাফা নির্ণয় করা, ব্যয় বিশ্লেষণ করা, প্রকল্প, কোনো নতুন উৎপাদন প্রকল্প বা প্রজেক্ট যদি না হয় সেটাও কি এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরও একটি উদ্দেশ্য। এরপর দেখো বলছে সম্পদের মূল্য নির্ধারণ, আরও আয় ও ব্যয়ের তুলনায় এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি গুরুত্বপূর্ণ। এরপর দেখো ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ বা ম্যানেজমেন্টের যে ডিসিশন মেকিং আছে এইটাও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সহায়ক উদ্দেশ্যের মধ্যে যাবে। তাহলে উদ্দেশ্যকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রধান উদ্দেশ্য মুখস্থ করে ফেলতে হবে, পাশাপাশি জানতে হবে বহুপদীর জন্য যে আর কি কারণে আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করা প্রয়োজন। তো এই ছিল আমাদের উদ্দেশ্যের আলোচনা। আমরা দেখো উৎপাদন হিসাব বিজ্ঞানের একটা হিসাব চক্র আছে। আমরা যেমন হিসাব বিজ্ঞানের একটা হিসাব চক্র পড়েছি, হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং সাইকেল পড়েছি, যেখানে আমাদের আবশ্যিক ধাপ ছিল 9টি এবং শুরুটা হয়েছিল লেনদেন বিশ্লেষণ দিয়ে। তো আমাদের এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটা হিসাব চক্র আছে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যেহেতু একটা অভ্যন্তরীণ ম্যানেজারদের জন্য করা হয়, এইটার একটা সাইকেল বা হিসাব চক্র আছে, যেটা শুরু হচ্ছে আমাদের, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, শুরুটা হচ্ছে মূলত আমাদের কি দিয়ে? শুরুটা হচ্ছে মূলত কস্ট রেকর্ডিং দিয়ে। কি দিয়ে? কস্ট রেকর্ডিং। এইটার যদি আমি বাংলা বলি তোমাদেরকে একটু বাংলা বলে আমি লিখে দিই কস্ট রেকর্ডিং। তো কস্ট রেকর্ডিং এর বাংলা হচ্ছে আমাদের ব্যয় লিপিবদ্ধকরণ। কি লিখা? ব্যয় লিপিবদ্ধ করা বা ব্যয় লেখা, ব্যয় লিপিবদ্ধ করা, ব্যয় লিপিবদ্ধকরণ। ওকে। এরপরে দেখো
তাহলে প্রথম যে ধাপ হিসাব চক্রের সেটা হচ্ছে কোন হিসাব চক্র? উৎপাদন ব্যয় হিসাব চক্র। এটার ধাপ হচ্ছে ব্যয় লিপিবদ্ধ করা। 2 নাম্বার যে স্টেপটা রয়েছে, 2 নাম্বারে যদি তোমরা দেখো, 2 হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন, অর্থাৎ ব্যয়ের শ্রেণী বিভাগ। কস্ট ক্লাসিফিকেশন মানে কি? ব্যয়ের শ্রেণী বিভাগ, ব্যয়ের শ্রেণী বিভাগ, ব্যয়ের শ্রেণী বিভাগ। ওকে, 3 নম্বরে যেটা দেখছো সেটা হচ্ছে কস্ট ডিটারমাইনেশন। ডিটারমাইনেশন মানে হচ্ছে নির্ণয় করা, তাহলে ব্যয় নির্ণয় করা। তাহলে এই যে আমাদের উৎপাদন ব্যয় হিসাব চক্র আছে, এটা তৃতীয় যে ধাপ সেটি হচ্ছে আমাদের কি? ব্যয় নির্ণয় করা, ব্যয় নির্ণয় করা, ব্যয় নির্ণয় করা, ব্যয় নির্ণয়। ওকে, তাহলে এই ধাপে এসে আমরা কি করব? ব্যয় নির্ণয় করব। এরপরে দেখো, এরপরের যে ধাপটা, এরপরে দেখো চতুর্থ ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রাইস ডিটারমাইনেশন, মানে হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ। চতুর্থ ধাপ কি? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ধারণ বা নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয় বা নির্ধারণ করা। এরপরে পঞ্চম যে হিসাব চক্রের, আমাদের উৎপাদন ব্যয় হিসাব চক্রের পঞ্চম যে ধাপটা তোমরা দেখতে পাচ্ছ, পঞ্চম ধাপে বলছে কস্ট কন্ট্রোল বা ব্যয় নিয়ন্ত্রণ করা। কি করা? ব্যয় নিয়ন্ত্রণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা। ওকে, এরপরে ষষ্ঠ ধাপে আমরা দেখতে পাচ্ছি, ষষ্ঠ ধাপে আসো বাজেট অ্যান্ড প্ল্যান ফরমেশন, অর্থাৎ বাজেট এবং পরিকল্পনা তৈরি। বাজেট এবং কি? বাজেট এবং পরিকল্পনা তৈরি করা। বাজেট, বাজেট ও পরিকল্পনা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা, পরিকল্পনা প্রণয়ন করা, পরিকল্পনা কি করা? প্রণয়ন করা, প্রণয়ন করা, প্রণয়ন করা। ওকে, এরপরে সপ্তম ধাপ বা শেষ ধাপে এসে বলছে কস্ট বেসড ডিসিশন মেকিং, অর্থাৎ ব্যয়ের উপর ভিত্তি করে, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে? ব্যয়ের উপর ভিত্তি করে, ব্যয়ের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? ব্যয়ের উপর ভিত্তি করে, ব্যয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ, ব্যয়ের উপর ভিত্তি করে, ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত গ্রহণ। তাহলে এই ছিল আমাদের কি? উৎপাদন হিসাব চক্রের ধাপ। অনেক সময় বহুপদী এমসিকিউতে আসতে পারে বা এমনি স্বাভাবিক সাধারণ জ্ঞানমূলক এমসিকিউতেও আসতে পারে যে উৎপাদন ব্যয়ের হিসাব চক্রের ধাপ কোনটি, অথবা আসতে পারে নিচের কোনগুলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের হিসাব চক্রের ধাপ, উৎপাদন ব্যয় হিসাব চক্রের ধাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটা শুরু হয় ব্যয় লিপিবদ্ধকরণ দিয়ে, এরপর ব্যয় শ্রেণী বিভাগ, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন এবং ব্যয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শেষ হয়। তো সবগুলো ধাপ একটু দেখতে হবে। হিসাব চক্রের মতো অতটা গুরুত্বপূর্ণ না হলেও, আমাদের যে অ্যাকাউন্টিং সাইকেল আছে সেটার মতো অতটা গুরুত্বপূর্ণ না হলেও এই অধ্যায়ের জন্য বহুপদীতে কিন্তু আসতেই পারে। তো আশা করি বুঝতে পেরেছো উৎপাদন হিসাব চক্রের যে ধাপগুলো ছিল। এখন আমরা উৎপাদন ব্যয়ের শ্রেণী বিভাগ করব। কি করব? উদ্দেশ্য শ্রেণী বিভাগ দেখেছি, উৎপাদন ব্যয় হিসাব চক্র দেখেছি, এখন উৎপাদন ব্যয়ের যে শ্রেণী বিভাগ, উৎপাদন ব্যয়কে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি সেগুলো একটু দেখব। তো প্রথমে বলছে উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ, উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ, উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগটা কিন্তু আমরা এর পূর্বেও পড়েছি। আমাদের ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ যে অধ্যায়টি ছিল সেখানে এই ব্যয়টা আমরা অনেক ভেঙে ভেঙে দেখেছি। এর মধ্যে কি কি যায় তোমরা চাইলে সেই ক্লাসটা একটু দেখে নিতে পারো। আমাদের ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় কিন্তু দেওয়া আছে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ। তো এই বিষয়টা তোমরা একটু আরও যদি ডিটেইল জানতে চাও তাহলে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ পড়তে হবে। ওখানে সুন্দর করে আমি আলোচনা করে দিয়েছি, আরও বিভাজন দেখিয়েছি, প্রত্যক্ষ ব্যয় কোনগুলো, পরোক্ষ ব্যয় কোনগুলো সেগুলো দেখিয়েছি। তো উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগকে আমরা দেখাতে পাচ্ছি তিনটি, কয়টি ক্ষেত্রে? দেখো, তিনটি ক্ষেত্রে। একটি হচ্ছে কাঁচামাল ব্যয়, একটি হচ্ছে শ্রম বা মজুরি ব্যয়, আর একটি হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে আমাদের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগের ক্ষেত্রে কয়টি উপাদান আমরা পেয়েছি? তিনটি উপাদান পেয়েছি। কয়টি উপাদান? তিনটি। যে একটাকে আমরা বলছি কাঁচামাল ব্যয়, আরেকটাকে বলছি শ্রম বা মজুরি ব্যয়, আরেকটাকে বলছি অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে এই তিনটা ব্যয়ই কিন্তু প্রত্যক্ষ ব্যয়, এই তিনটা ব্যয়ই কি? প্রত্যক্ষ খরচ। এই তিনটা ব্যয়ই হচ্ছে আমাদের প্রত্যক্ষ। এই তিনটা ব্যয়, কাঁচামাল ব্যয়, শ্রম বা মজুরি ব্যয় এবং অন্যান্য ব্যয়, তিনটাই হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এবং এই তিনটা প্রত্যক্ষ ব্যয়ের যোগফল হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। তিনটা প্রত্যক্ষ ব্যয়ের যোগফল কি? মুখ্য ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করলে হয় আমাদের মুখ্য ব্যয়। এটা এই অধ্যায়েও আমাদের কাজে লাগবে মুখ্য ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে। এরপর দেখো, কার্যভিত্তিক শ্রেণীবিভাগে যদি আমরা যাই, কার্যভিত্তিক শ্রেণীবিভাগে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছ কারখানা ব্যয়, প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ও বন্টন ব্যয়, এই তিনটা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি কার্যভিত্তিক শ্রেণী বিভাগের ক্ষেত্রে। তার কারখানা উপরিব্যয়ের মধ্যে যাবে সকল প্রকার পরোক্ষ খরচ, যেমন মুখ্য খরচগুলো সব চলে গেল কোথায়? আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ এবং মুখ্য ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ খরচগুলো। আর পরোক্ষ খরচগুলো কোথায় যাবে? কারখানা উপরিব্যয়ের মধ্যে। পরোক্ষ
শ্রম এবং পরোক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল, তাহলে পরোক্ষ খরচগুলো যাবে এবং পাশাপাশি কারখানার যদি কোনো ভাড়া বা কারখানা সংক্রান্ত কোনো খরচ থাকে সেইটাও কারখানা খরচ বা উপরিব্যয়ের মধ্যে যাবে। এরপরে প্রশাসনিক ব্যয় থাকতে পারে, যেমন অফিস ভাড়া, অফিস কর্মকর্তার বেতন। বিক্রয় ও বন্টন ব্যয় হচ্ছে আমাদের কোনগুলো? বিক্রয় সংক্রান্ত খরচ, যেমন বিজ্ঞাপন ব্যয়, তারপরে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় ম্যানেজারের বেতন। এখন দেখো আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ। আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ আমরা আমাদের ব্যয় ও শ্রেণী বিভাগের অধ্যায়ে তোমাদেরকে ইন ডিটেইলস পড়িয়েছি। তো ওইখানে গেলে তোমরা সুন্দর ব্যাখ্যাটা পেয়ে যাবা কিভাবে আমরা, আর গ্রাফিক্যালিও আমি তোমাদেরকে একে দেখিয়েছি যে এই তিনটা ব্যয় কিভাবে হয় গ্রাফিক্যালি বা চিত্রের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করেছি। ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিবা, ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ নামক যে অধ্যায়টি রয়েছে সেটার ক্ষেত্রে। তো এখন দেখো স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কি? যে ব্যয় হচ্ছে আমাদের কি মোট পরিমাণ স্থির থাকে কিন্তু একক প্রতি পরিবর্তনশীল, একক প্রতি পরিবর্তনশীল, কিন্তু মোট ক্ষেত্রে কি থাকে? স্থায়ী থাকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের একক প্রতি স্থায়ী কিন্তু মোট পরিবর্তনশীল, অর্থাৎ আমাদের উৎপাদন একক বা উৎপাদনের উপর ভিত্তি করে এই ব্যয়টা কি হয়? পরিবর্তন হয়, কমে বা বাড়ে, কমতে পারে বা বাড়তে পারে। তো এইটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, কিন্তু পরিবর্তনশীল ব্যয় সবসময় মনে রাখতে হবে একক প্রতি স্থায়ী। এরপর দেখো আধা পরিবর্তনশীল ব্যয়, এটার আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে মিশ্র ব্যয়। মিশ্র ব্যয় অর্থাৎ এই মিশ্র ব্যয় বা আধা পরিবর্তনশীল ব্যয়ের কিছু অংশ থাকবে স্থায়ী এবং আর বাকি অংশটুকু থাকবে পরিবর্তনশীল, এই জন্য এটাকে বলা হচ্ছে আধা পরিবর্তনশীল। অর্থাৎ কিছু অংশ পরিবর্তনশীল, বাকিটুকু স্থায়ী, যাকে আবার আমরা ভিন্ন নামে মিশ্র বা মিক্সড কস্ট নামেও ডাকতে পারি। তো এটা ছিল আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের শ্রেণীবিভাগ। উৎপাদন ব্যয়ের শ্রেণীবিভাগ। কিসের শ্রেণীবিভাগ? উৎপাদন ব্যয়ের শ্রেণীবিভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা উৎপাদন ব্যয় বিশ্লেষণে যাব। উৎপাদন ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি সূত্র লাগবে। এই সূত্রগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এই সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এই সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সূত্রগুলো একটু খাতায় লিখতে হবে, পাশাপাশি বারবার পড়তে হবে। পড়লে কি হবে? বারবার পড়তে হবে এবং রিভিশন দিতে হবে, যেন মনে থাকে, পরীক্ষার হলে গিয়ে যেন না ভুলে যাই, বা অঙ্ক করার সময় যেন আমাকে বারবার দেখতে না হয়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে কয়েকটি সৃজনশীল প্র্যাকটিস করা এবং এই প্র্যাকটিসের সাথে সাথে সূত্রগুলো দেখে লেখা। এবং যদি তুমি বেশ কয়েকটি সৃজনশীল প্র্যাকটিস করতে পারো 10টার মতো এই অধ্যায় থেকে, তাহলে তোমার আর মুখস্থ করতে হবে না, এমনি মুখস্থ হয়ে যাবে। এখন যদি সেই 10টা না পারো, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বারবার পড়ে একটু আত্মস্থ করার চেষ্টা করতে হবে। এখন দেখো ব্যবহৃত কাঁচামালের সূত্র কি? ব্যবহৃত কাঁচামালের সূত্র হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বা সমাপনী কাঁচামাল। এরপরে দেখো, এরপরে হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় পূর্বেই বলেছি যে এই তিনটা ব্যয়ের যোগফল, প্রত্যক্ষ খরচগুলোর যোগফল। এখানে সেই কথাগুলোই লেখা আছে। প্রত্যক্ষ কাঁচামাল বা যখন আমাদের প্রারম্ভিক এবং সমাপনী কাঁচামাল দেওয়া থাকে, তখন আমাদের প্রত্যক্ষ কাঁচামাল ব্যবহার না করে আমরা ব্যবহৃত কাঁচামালটা ব্যবহার করি। তো সেটা ব্র্যাকেটে দেওয়া আছে। এরপর হচ্ছে প্রত্যক্ষ শ্রম এবং হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামালের যোগফল হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় কোনগুলো? উৎপাদন ব্যয়ের আরেক নাম হচ্ছে কারখানা ব্যয়। এটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি কারখানা উপরিব্যয় যোগ করি, এই যে মুখ্য ব্যয়টা মাত্র বের করলাম, এটার সাথে যদি কারখানা উপরিব্যয়টা আমরা যোগ করি, সেক্ষেত্রে আমাদের কি হয়? আমরা কারখানা বা হচ্ছে কি ব্যয়? উৎপাদন ব্যয় পাই। কারখানা বা উৎপাদন ব্যয় পাই। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয় যোগ করলে কারখানার আরেক নাম উৎপাদন। এরপর দেখো মোট ব্যয়। এখন এই কারখানা উপরিব্যয়ের মধ্যে যাবে সকল প্রকার পরোক্ষ খরচ, পরোক্ষ শ্রম, পরোক্ষ মজুরি, অন্যান্য পরোক্ষ খরচ এবং কারখানা সংক্রান্ত খরচ। এরপর দেখো মোট ব্যয়ের মধ্যে কি বলতেছে? এই যে উৎপাদন ব্যয় যে বের করলাম, ওইটার সাথে আমাদের কি যোগ করতে হবে? প্রশাসনিক এবং বিক্রয় ও বন্টন উপরিব্যয়। আর রূপান্তর ব্যয় কি? রূপান্তর ব্যয় দেখো, আমরা যখন কাঁচামাল আনি, এই কাঁচামালকে চূড়ান্ত প্রস্তুতকৃত পণ্য যেটি রয়েছে সেটায় রূপান্তর করতে, সেটায় নিয়ে যেতে যে ব্যয়টা হয়, সেটাই হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে কাঁচামালকে আমরা যে র ম্যাটেরিয়ালস ইউজ করি ফ্যাক্টরিতে বা কারখানায়, সেইটাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে ভোক্তার ব্যবহার বা খাওয়ার উপযোগী করে দেওয়ার জন্য যে ব্যয় হবে, সবই হচ্ছে কি? রূপান্তর ব্যয়। তাহলে কাঁচামালের ব্যয়টা রূপান্তর ব্যয়তে যাবে না। বাকি কি কি রয়েছে দেখো, প্রত্যক্ষ মজুরি যাবে, অন্যান্য প্রত্যক্ষ খরচ যাবে, অর্থাৎ মুখ্য ব্যয় থেকে এই দুইটা উপাদান যাবে। কি কি যাবে দেখো, মুখ্য ব্যয় থেকে প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ খরচ যাচ্ছে এখানে, এবং পাশাপাশি কারখানা উপরিব্যয়। এই যে কারখানা উপরিব্যয় দেখো, কারখানা উপরিব্যয় এই আইটেমটা যাবে, অর্থাৎ মুখ্য ব্যয় থেকে কাঁচামাল বাদে, মুখ্য ব্যয় থেকে কাঁচামাল বাদে সেই সবগুলো যাবে, এবং পাশাপাশি হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয় সকল অংশ যাবে এই রূপান্তর ব্যয়তে। এবার দেখো উৎপাদিত পণ্যের একক। উৎপাদিত পণ্যের
একক। এক্ষেত্রে কি বলছে, বিক্রিত পণ্যের একক যোগ সমাপ্ত পণ্যের একক মাইনাস প্রারম্ভিক সমাপ্ত পণ্যের মজুতের একক। তাহলে উৎপাদিত পণ্যের এককের সূত্র কি, আমরা কতটুকু উৎপাদন করেছি, তাহলে সেটাকে আমরা বলবো বিক্রিত পণ্যের সাথে সমাপনীটা যোগ করব এবং প্রারম্ভিকটা মাইনাস করব। তাহলে আমাদের উৎপাদিত পণ্যের একক বের করতে গেলে আমাদের বিক্রিত পণ্যের যে একক রয়েছে সেটার সাথে সমাপনী যোগ করতে হবে এবং কোনটা মাইনাস করতে হবে, দেখো প্রারম্ভিকটা মাইনাস করতে হবে, প্রারম্ভিকটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তো এই ছিল আমাদের সূত্রসমূহ, এটা ছিল আমাদের এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী। তো এইগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, আর যদি বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে পারি অ্যাটলিস্ট 10টা, সেক্ষেত্রে তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার আলাদা করে মুখস্থ করার প্রয়োজনে দেখে দেখে লিখতে পারো যদি 10টা সৃজনশীল করো। তবে অবশ্যই 10টা সৃজনশীল করা এনশিওর করতে হবে, তুমি যদি বলো যে আমি এটা মুখস্থ করবো না। আশা করি বুঝতে পারছো। তো তোমরা যারা ক্লাসটি করছো তাদের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের বড় ভাই হিসেবে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ক্লাসগুলো করার পাশাপাশি একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসবা, টেবিলে বসবা। শুয়ে বসে আসলে কখনো লেখাপড়া হয় না, শুয়ে বসে ডেডিকেশন হয় না। তুমি সুন্দর করে এসি রুমে সুন্দর করে পাখার তলায়, ধরো কারেন্ট আছে তোমার বাসায়, তো হচ্ছে পাখার তলায় কি করতেছো, এখন তো বিদ্যুতের সংকট, তো কারেন্ট চলেও যাইতে পারে, তো তুমি সুন্দর করে শুয়ে বসে ফোনে ওয়াইফাই বা ডাটা অন করে হচ্ছে ক্লাস করবা আর পরীক্ষায় 80 বা 90 পাবা, এইটা আসলে সম্ভব না। তোমার হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের ফ্রি ক্লাসগুলো করে তোমার হিসাব বিজ্ঞানের সমস্ত দায়িত্ব আমাদের, এবং আমাদের এই ফ্রি ক্লাসগুলো করে তোমরা কি করতে পারো, A+ তো নিশ্চিত করবা। এবং যদি পুরো সঠিক গাইডলাইন, আমাদের যে গাইডলাইন আছে বা আমি তোমাদেরকে যে গাইডলাইনটা দিচ্ছি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, এটা যদি পুরোপুরি পালন করো তাহলে তোমার 90 পাওয়া কোনো ব্যাপার হবে না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। কিন্তু তোমরা কি করবা, তোমরা হচ্ছে শুয়ে বসে দেখবা, খাতা কলম নিয়ে বসবা না, তাহলে তো আসলে এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করার সুযোগ নেই। হিসাব বিজ্ঞান, আমি বারবারই একটা কথা বলি, হিসাব বিজ্ঞান প্র্যাকটিসের জিনিস। হিসাব বিজ্ঞান হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। হিসাব বিজ্ঞানে কখনোই তুমি প্র্যাকটিস ছাড়া তোমার ভীতি দূর করতে পারবা না। এই জন্য ভাইয়া আপুরা যারা ক্লাসটি দেখছো, অবশ্যই খাতা কলম নিয়ে বসো, নোট করো, এমসিকিউ সলভ করো, সৃজনশীল সলভ করো আমার সাথে, পাশাপাশি বই থেকে যদি সম্ভব হয় আর কয়েকটা করো, না করলেও সমস্যা নেই, এখান থেকে তুমি পারবা। তো আমার কাজ হচ্ছে তোমাকে গাইড করা, তুমি এখন কি করবা তোমার ডিসিশন, তুমি একটা ভালো রেজাল্ট করবা নাকি হিসাব বিজ্ঞানে খারাপ করবা সেটা তোমার দায়িত্ব। তো আমরা আমাদের ক্লাসে ফিরি, যেটা বলছিলাম, দেখো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের একটি ছক লাগবে, সেটা হচ্ছে কি লাগবে, উৎপাদন ব্যয় বিবরণী লাগবে, এবং হচ্ছে আমাদের যে বিক্রয় মূল্য নির্ধারণ করা, এই বিষয় পর্যন্ত কিন্তু আমাদেরকে যেতে হবে। তাহলে এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী করি, কিন্তু সেটা খুবই ছোট হয়। আমাদের উৎপাদন ব্যয় বিবরণীটা এই অধ্যায়ের জন্য মুখ্য বিষয় সৃজনশীলের ক্ষেত্রে। কোন বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী আমরা কি দিয়ে শুরু করব, আমরা মুখ্য ব্যয়ের উপাদানগুলো দিয়ে শুরু করব। মুখ্য ব্যয়ের উপাদান কি, কাঁচামাল। এখন কাঁচামালের ক্ষেত্রে প্রারম্ভিক সমাপনী থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকলে প্রত্যক্ষ কাঁচামাল লিখে দিব, থাকলে প্রারম্ভিকটা দিয়ে শুরু করব। থাকলে কি করব, প্রারম্ভিকটা দিয়ে শুরু করব, এর সাথে কাঁচামাল ক্রয় যোগ করব, বাদ দিব যদি ক্রয় ফেরত থাকে সেটা বাদ দিব, কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি যদি থাকে, সাধারণত এই দুইটা খুবই কম থাকে, এই দুইটা থাকেই না তোমাদের ম্যাথগুলোতে। ক্রয় পরিবহন থাকলে সেগুলো যোগ করব, তাহলে আমরা কাঁচামালের ব্যয় পাবো। এবং এর থেকে যদি আমরা সমাপনী মজুরটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ব্যবহৃত কাঁচামাল। তাহলে এর ভিতর আমাদের স্বাভাবিকভাবে থাকতে পারে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এর সাথে প্রারম্ভিক মজুদ। দেখো প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদটা থাকে, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলেই আমাদের ব্যবহৃত কাঁচামাল হয়ে যায়। অন্যান্য যে উপাদানগুলোর কথা বলেছি এগুলো স্বাভাবিকভাবে তোমাদের ম্যাথগুলোতে দেয় না, যদি দিয়ে দেয় বাই এনি চান্স, তাহলে কিন্তু তোমাদেরকে করতে হবে। তখন কিন্তু ঘাবড়িয়ে যাওয়া যাবে না যে এইটা তো কখনো করিনি দেখিনি, এই জন্য কিন্তু একটু দেখাই দেওয়া। এরপর দেখো ব্যবহৃত কাঁচামালের সাথে বা প্রত্যক্ষ কাঁচামালের সাথে আমরা কি যোগ করব, আর যে দুইটা প্রত্যক্ষ খরচ আছে, একটা প্রত্যক্ষ শ্রম বা মজুরি আর একটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখন প্রত্যক্ষ মজুরি বা উৎপাদনের মজুরি বা শ্রম এইটা দিব, পাশাপাশি অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করব। এখন কথা হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ কি, এইটা তোমরা সবসময় ভুল করো। অন্যান্য প্রত্যক্ষ খরচ সবসময় বলা থাকবে না এই যে অন্যান্য প্রত্যক্ষ খরচ, তোমাকে বুঝতে হবে। তোমার ধরো একটা হচ্ছে কিসের ফ্যাক্টরি, তোমার ধরো একটা ধরো কিসের ফ্যাক্টরি, একটা জুতার ফ্যাক্টরি। তো এক্ষেত্রে তোমার ধরো জুতা রাবার দিয়ে যদি তৈরি হয়, তাহলে রাবার হচ্ছে তোমার কি একটা প্রত্যক্ষ কাঁচামাল। এর পাশাপাশি ওই যে জুতার যে ছাঁচ আছে, যেই ছাঁচে বসিয়ে ডিজাইন করা হয়, এটা কিন্তু তোমার প্রত্যক্ষ খরচ। এটা কোন ধরনের খরচ, প্রত্যক্ষ খরচ। তো তোমার ফ্যাক্টরির সাথে রিলেশন করে বুঝতে হবে, বা তোমার কারখানা বা উৎপাদনের সাথে জড়িত বিষয়ে
টাকে মূলত সরাসরি জড়িত বিষয়কে কি বলে, প্রত্যক্ষ জিনিস বলে। এখন এইটা তোমাকে বুঝতে হবে, দু একটা ম্যাথে তোমরা প্রত্যক্ষ খরচ নিয়ে ঝামেলায় পড়ো, এই জন্য আমার এই কথাটা বলে দেওয়া যে উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকলে সেটাকে আমরা প্রত্যক্ষ বলতে পারি। এখন দেখো মুখ্য ব্যয়, তাহলে মুখ্য ব্যয়কে আমরা কি কি পেলাম, ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা প্রত্যক্ষ মজুরি এবং হচ্ছে প্রত্যক্ষ ব্যয় যোগ করে আমরা কি পেলাম, মুখ্য ব্যয়। ওকে, এখন মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করব, কারখানা উপরিব্যয় নামক যেটি আছে সেটা আমাদেরকে যোগ করতে হবে। এখন যোগ করলে এর কারখানা উপরিব্যয়ের মধ্যে কি থাকে, সকল প্রকার পরোক্ষ খরচ এবং কারখানা সংক্রান্ত ব্যয়। কি কি থাকতে পারে, থাকতে পারে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানা ম্যানেজারের বেতন। দেখো কারখানা ম্যানেজার অন্য ম্যানেজার হইলে হবে না, ম্যানেজার থাকতে হবে কারখানার, তাহলে কারখানা উপরিব্যয়ের মধ্যে যাবে। সুপারভাইজার, সুপারভাইজার সবসময় কারখানা বা হচ্ছে ফ্যাক্টরিতে থাকে, এজন্য এটা যাবে। কারখানার অন্যান্য কর্মচারীদের বেতন, কারখানার ভাড়া, দেখো প্রত্যেকটা কথার আগে কারখানা আছে, দেখো এইখান থেকে এই পর্যন্ত কারখানা কথাটা আছে, তো কারখানা না থাকলে কিন্তু এগুলো যাবে না। যদি বলে অফিস, অফিস থাকলে সেটা প্রশাসনিকের মধ্যে চলে যাবে, অফিস থাকলে সেটা কোথায় চলে যাবে, প্রশাসনিকের মধ্যে। বিক্রয় বন্টন কথা থাকলে সেটা চলে যাবে বিক্রয় উপরিব্যয়ের মধ্যে। তাহলে দেখো কারখানার ভাড়া, কর, বীমা পলিসি, কারখানায় ব্যবহৃত যে কোনো সম্পত্তির অবচয়, কারখানা মেরামত, রক্ষণাবেক্ষণ ইত্যাদি। এরপর দেখো ড্রয়িং বা অঙ্কন অফিসের বেতন, শ্রমিক কল্যাণ খরচ। ড্রয়িং বা অঙ্কন অফিস, ড্রয়িং করা হয় আমাদের মূল পণ্যের জন্য। ড্রয়িং করা হয় কেন, আমাদের মূল পণ্যের জন্য ড্রয়িং করা হয় আমাদের মূল পণ্যের জন্য। অঙ্কন অফিস, অঙ্কন মানে হচ্ছে ড্রয়িং এর বাংলাই অঙ্কন। এটা শ্রমিক কল্যাণ খরচ, শ্রমিকরা কারখানায় কাজ করে। পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ, কারখানায় ব্যবহৃত মণিহারি, তারপর বেকার সময়ের মজুরি, অতিরিক্ত সময়ের মজুরি। মজুরি মানেই কারখানা, মজুরি মানে কি, মজুরি মানেই হচ্ছে কারখানা। এবার দেখো আস্তাবল খরচ, আস্তাবল মানে হচ্ছে আমাদের যে ওয়েস্ট আছে, ওয়েস্ট মানে আবর্জনা, এই আবর্জনা ম্যানেজমেন্ট হয় হচ্ছে কারখানা থেকে যে অপসারিত বর্জ্য আছে এটার জন্য যে ব্যয়টা হয় এটা হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়ের মধ্যে যাবে। এগুলো সাধারণত সবগুলো থাকে না, আমাদের মাঝে মাঝে থাকতে পারে মোট উৎপাদন। তাহলে এই যেগুলো থাকবে সেগুলো আমরা কারখানা উপরিব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব। আশা করি বুঝতে পেরেছো। মোট উৎপাদন ব্যয় পেয়ে যাব আমরা যদি হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে এই উপাদানটা যদি যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, মোট উৎপাদন ব্যয় বা মোট কারখানা উপরিব্যয়। এই যে আমাদের মোট কারখানা উপরিব্যয় পেয়ে গেলাম। মোট কারখানা উপরিব্যয়ের পরে আমরা চলে যাব চলতি কার্যের প্রারম্ভিক মজুদে। এরপর আমরা চলে যাব চলতি যে কার্য, আমাদের হাতে যে ফ্যাক্টরিতে যে কাজটা হচ্ছে এটাকে বলা হয় চলতি কার্য। তো এই চলতি কার্যের প্রারম্ভিক মজুরটা আমরা যোগ করব, বাদ দিব চলতি কার্যের সমাপনী মজুরটাকে বাদ দিব, এবং যদি অকেজ দ্রব্যাদি বিক্রয় করা হয় সেটাও বাদ দিব। তাহলে এইটা যোগ বিয়োগ করার পর আমরা পাবো উৎপাদিত দ্রব্যের ব্যয়। কি পাবো, উৎপাদিত দ্রব্য, এই দ্রব্যের আরেক নাম হচ্ছে পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, সবসময় যে এই বিষয়গুলো থাকবে এমন না, এটা সাধারণত থাকে না, মাঝে মাঝে দেয়। এরপরে এর সাথে আমরা যোগ করব তৈরি পণ্যে। দেখো এটা হচ্ছে চলতি, যেটা এখনো আমাদের উৎপাদন চলছে, এখনো শেষ হয়নি। আর এটা হচ্ছে তৈরি মানে ফিনিশড গুডস, এটা হচ্ছে কি ফিনিশড গুডস। আর এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস বা এখনো যেটা চলছে, আর এটা হচ্ছে ফিনিশড বা একেবারে সমাপনী। তাহলে তৈরি পণ্যের বা উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুরটা আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তৈরি বা উৎপাদিত পণ্যের সমাপনী মজুরটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব বিকৃত পণ্যের ব্যয়। কি পাবো, বিকৃত পণ্যের ব্যয়। আমরা আমাদের যে বিক্রয় মানে মার্চেন্ডাইজিং কোম্পানি হচ্ছে দুই ধরনের, একটা হতে পারে উৎপাদনকারী কোম্পানি, আর একটা হতে পারে ক্রয় বিক্রয়কারী বা মার্চেন্ডাইজিং কোম্পানি। তো মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে তোমরা শুরুটা করো কি দিয়ে, বিষয়টা বিবরণ শুরু করো বিক্রয় দিয়ে, এরপর লেখো বাদ বিকৃত পণ্যের ব্যয়, সেখানে দেখবা প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় পরিবহন এই বিষয়গুলো থাকে। কিন্তু এইটা যেহেতু উৎপাদন ফ্যাক্টরি বা উৎপাদন ভিত্তিক কোম্পানি, বা হচ্ছে আমি যেটা বললাম তোমাদেরকে যে দুইটা বিষয়, একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী কোম্পানি বা যেটাকে আমরা ইংরেজিতে মার্চেন্ডাইজিং বলি, আর এইটা হচ্ছে কি আমাদের প্রোডাকশন কোম্পানি বা উৎপাদন কোম্পানি। তাহলে উৎপাদন কোম্পানির ক্ষেত্রে আমাদের শুধু তো ক্রয় করা হয় না, বরং কি করে কোম্পানি তৈরি করে পণ্য। তো পণ্য তৈরি করার ক্ষেত্রে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের কাঁচামাল, আর একটা হচ্ছে যে পণ্যটা তৈরি হচ্ছে এখনো শেষ হয়নি সেটাকে আমরা বলি চলতি কার্য, এবং যে পণ্যটা আমাদের কি হচ্ছে শেষ হয়ে গেছে সেটাকে আমরা বলি ফিনিশ গুডস বা হচ্ছে উৎপাদিত পণ্য। তো এই জন্য এইটার বিকৃত পণ্যের ব্যয়টা একটু বড়। দেখো অন্যান্য ক্ষেত্রে আমরা ক্রয় বিক্রয়কারী কোম্পানির ক্ষেত্রে বিকৃত পণ্যের ব্যয় বিষাদ বিবরণীতে খুবই ছোট থাকে, কিন্তু এটার জন্য আলাদা আমাদের উৎপাদন ব্যয় বিবরণী করতে হচ্ছে, এবং বিকৃত পণ্যের ব্যয়টাই এখানে কিন্তু কত বড় দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে আমাদের পার্থক্য তোমাদেরকে বোঝানোর জন্য বলা। তো আমরা বিকৃত পণ্যের ব্যয়তে গেলাম, বিকৃত পণ্যের ব্যয় আমরা পেয়েছি। এর সাথে আমাদেরকে কি করতে হবে, এইটাই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের বিবরণী। এর সাথে যদি আমরা মুনাফা যোগ করি, কখনো কখনো আমাদের প্রশ্ন আসে যে
বিক্রয় মূল্য নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে উৎপাদন ব্যয় বিবরণীর কাজ আমাদের শেষ। উৎপাদন ব্যয় বিবরণীর কাজ কি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করাতে শেষ। কিন্তু কখনো 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 আমাদের প্রশ্নে বলে যে বিক্রয় মূল্য নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হয়, কি করতে হয়, যোগ করতে হয় মুনাফার পরিমাণ বা মুনাফা। এইটা যদি আমরা যোগ করি, এটা যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো আমাদের বিক্রয় মূল্য। সেক্ষেত্রে আমরা কি পাবো, বিক্রয় মূল্য পাবো। কি পাবো, এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যদি মুনাফা যোগ করি, মুনাফা এবং অন্যান্য ব্যয় যেগুলো আছে এগুলো যদি যোগ করি, সেক্ষেত্রে আমরা পাবো মুনাফা। এই মুনাফার আগে আমাদের বিক্রয় ও প্রশাসনিক খরচ এবং অন্যান্য খরচগুলো যোগ করতে হবে। তোমাদের বোঝানোর জন্য এতটুকু লেখা। তাহলে আমাদের উৎপাদন বিবরণীর কাজ কিন্তু শেষ, উৎপাদন ব্যয় বিবরণীর কাজ কিন্তু শেষ। এরপর দেখো আমরা আয় বিবরণীতে যাব। কোথায় যাব, আয় বিবরণী, যেটাকে আমরা বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম নামে চিনি। তো এই বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে আমাদের শুরুটা হবে আগের মতোই বিক্রয় দিয়ে। কি দিয়ে শুরু হবে, বিক্রয় দিয়ে। তারপর আমরা বাদ দিব বিক্রয় ফেরত ও বিক্রয় বাট্টা। বাদ দিব কি, বিক্রয় ফেরত ও বিক্রয় বাট্টা। এখান থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিই, যেটা আমরা উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে করেছি, উৎপাদন ব্যয় বিবরণীতে করেছি, এইটা যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের মোট লাভ। আমরা কি পেয়ে যাব, মোট লাভ পেয়ে যাব। আচ্ছা, মোট লাভের সাথে দেখো বাদ অফিস ও প্রশাসনিক উপরিব্যয় যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে আমরা কি পাবো, অফিস এবং প্রশাসনিক ব্যয় যদি বাদ দিই, দেখো বাদ কি, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিসের এখন এই অফিস ও প্রশাসনিক খরচ কি, অফিস সংক্রান্ত যে কোনো খরচ হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। বলছে অফিসের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বেতন, সম্মানী বা অফিসের অন্য যে কোনো সম্পত্তির অবচয়, মেরামত, অফিসের ভাড়া, বিদ্যুৎ, কর, অভিকর, পানি, এইসব বিষয়গুলো হচ্ছে অফিস সংক্রান্ত খরচ। এছাড়া ছাপা মনিহারি, ডাক্তার, টেলিফোন খরচ, আইন খরচ, আপ্যায়ন খরচ, নিরীক্ষা ফিস, অফিসের অন্যান্য যে কোনো খরচ, এইগুলো দিলে আমরা কি পাবো, এগুলো দিলে আমরা হচ্ছে আমাদের যে বিক্রয় পূর্ববর্তী যে মুনাফা, এই অংশটাকে আমরা বলছি বিক্রয় উপরিব্যয় পূর্ববর্তী মুনাফা। বিক্রয় উপরিব্যয় পূর্ববর্তী মুনাফা, এটার হেডিং এখানে আমাদের সাব হেডিং দেওয়ার প্রয়োজন হয় না। তো আমরা কি করলাম, বিক্রিত পণ্যের ব্যয়ের থেকে আমরা হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম, সেক্ষেত্রে আমরা মোট লাভ পেলাম। এবং সেটা থেকে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় যদি বাদ দিই এবং হচ্ছে বিক্রয় ও বন্টন ব্যয় যদি আমরা বাদ দিই, তাহলে আমরা নিট লাভ পাই। বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে নিট লাভ বের করা, তোমরা সবাই জানো। তাহলে আমাদের নিট লাভ করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে এবং অফিস ও প্রশাসনিক ব্যয় বাদ দেওয়ার পর আমাদের বাদ দিতে হবে আরেকটি আইটেম, সেটা হচ্ছে বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এবং এই হেডিং এর আন্ডারে বিক্রয় কর্মীর বেতন, শোরুমের ভাড়া, শোরুমের যে কোনো সম্পত্তির অবচয়, বিক্রয় পরিবহন, বহি পরিবহন, রপ্তানি, বিজ্ঞাপন, প্যাকিং খরচ, যে কোনো মেলায় অংশগ্রহণের খরচ, প্রদত্ত বাট্টা, অনাদায়ী পাওনা, বিক্রয় প্রসার, ভ্রমণ খরচ, নমুনা ও ক্যাটালগ খরচ, এই অংশগুলো যেতে পারে। এখন এত বড় বা এত নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং তোমাদেরকে যেটা করতে হবে যে এইখান থেকে সবগুলো দেখতে হবে কোনটার সাথে কি যায়। যেমন আমি যদি একটু বলি, দেখো উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আমি যদি আরেকটু রিক্যাপ করি, যে কারখানা উপরিব্যয়ের মধ্যে কারখানার বিষয়গুলো মূলত যাবে। এরপরে দেখো, এরপরে যখন আমরা আসলাম বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমি কি বলেছি, মুনাফা যোগ করলে আমরা বিক্রয় মূল্য পাই। তো এটাও আমাদের মাঝে মাঝে বের করতে হতে পারে। এবং আয় বিবরণীতে এসে বিক্রয় থেকে অফিস খরচ এবং প্রশাসনিক খরচ বাদ দিব যখন, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে অফিস সংক্রান্ত বিষয়গুলো যাবে হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়তে এবং বিক্রয় ও বন্টন উপরিব্যয় যাবে আমাদের বিক্রয় সংক্রান্ত বিষয়। তো এই ছিল আমাদের নিট লাভ বা বিশদ আয় বিবরণীর কাজ এবং উৎপাদন ব্যয় বিবরণীর কাজ। আশা করি এই অধ্যায়ের টপিক পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছো এবং এই টপিকগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই অধ্যায়ের আমাদের সামনে যেগুলো আমরা করব এখন থেকে 20টি এমসিকিউ এবং হচ্ছে 2টি সৃজনশীল, সেক্ষেত্রে তোমার আর বাধার সম্মুখীন হতে হবে না। দুই একটি জায়গায় তুমি যদি নতুন শিখে থাকো এই অধ্যায়টা, তাহলে দুই একটি জায়গায় তোমার একটু কনফিউশন থাকতে পারে, কিন্তু সেগুলো আমি করার সাথে সাথে সলভ করিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা ক্লাসটি করছো, এতক্ষণ ধরে করেছো এবং সামনে করবে, একটু মনোযোগ দিতে হবে। আমাদের এমসিকিউ সলভটা জরুরি, পাশাপাশি সৃজনশীল সলভটাও জরুরি। তো আরেকটু সময় দাও, আমাদের খুব বেশি সময় লাগবে না। এই অধ্যায়ের যেহেতু টপিক বিশ্লেষণ হয়ে গেছে, আমরা সেখানে চলে যাব। আমরা দেখো এমসিকিউতে চলে আসছি। এমসিকিউ এর ক্ষেত্রে কি হবে, আমরা 20টা এমসিকিউ সলভ করব, যার 1 নং এমসিকিউতে রয়েছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের মূল উদ্দেশ্য কি। তাহলে উদ্দেশ্যকে আমরা 2টি ভাগে ভাগ করেছিলাম। কয়টি ভাগে ভাগ করেছিলাম, 2টি ভাগে, একটা মুখ্য আর একটা সহায়ক। এবং মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের 2টা। কয়টা ছিল, মুখ্য উদ্দেশ্য ছিল 2টা, যার একটা হচ্ছে ব্যয় নির্ণয় আর একটা হচ্ছে কি, ব্যয় নিয়ন্ত্রণ। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য ছিল 2টা, একটা হচ্ছে ব্যয় নির্ণয় আর একটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, আর একটা কি,
ব্যয় নিয়ন্ত্রণ। একটু আগে কিন্তু পড়েছো, একটু রিক্যাপ করার চেষ্টা করো, একটু রিক্যাপ করো, একটু কি করো, রিক্যাপ করো, ব্রেনে একটু কাজে লাগাও, যে আমি একটু আগে পড়েছি, ভিডিওতে দেখেছি বা ক্লাসে দেখেছি, এখন সেই প্রশ্নটাই আসছে, বলছে ব্যয় নির্ণয় এবং ব্যয় নিয়ন্ত্রণ। তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা থাকলেই আমাদের অ্যান্সার হবে। এখানে গতে দেখো ব্যয় নিয়ন্ত্রণ করা আছে, ব্যয় নির্ণয় নাই, তাহলে এই একটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই প্রশ্নের জন্য। দুয়ে দেখো পরোক্ষ কাঁচামাল কি ধরনের উপরিব্যয়। আমরা কারখানা উপরিব্যয় যখন পড়েছি তখন দেখেছি সকল পরোক্ষ খরচগুলো কারখানা উপরিব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তোমরা যদি আবারও দেখতে চাও, দেখো পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, যে কোন ধরনের পরোক্ষ খরচ হচ্ছে কি কারখানা উপরিব্যয়ের মধ্যে যায়। তাহলে কারখানা উপরিব্যয় কোনটি হবে? পরোক্ষ খরচ। কারখানা উপরিব্যয় কোনটি যাবে? পরোক্ষ কাঁচামাল হচ্ছে কোন ধরনের ব্যয়? কারখানা উপরিব্যয়। পরোক্ষ খরচ কোন ধরনের ব্যয়? কারখানা উপরিব্যয়। তিনে আসো পণ্যের নকশা ব্যয়, পণ্যের নকশা করার ব্যয়। পণ্যের নকশা ব্যয় কোন ধরনের ব্যয়? তাহলে পণ্যের নকশা, পণ্যের সাথে সরাসরি জড়িত, পণ্যের সাথে সরাসরি জড়িত কোনো ব্যয় হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা মুখ্য ব্যয়ের মধ্যে পড়েছিলাম কি? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে এই যে পণ্যের নকশা ব্যয় হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা প্রত্যক্ষ ব্যয়। চারে আসো কোনটি কারখানা উপরিব্যয়? কোনটি কারখানা উপরিব্যয়? তাহলে কারখানা উপরিব্যয়ের মধ্যে যায় কারখানা সংক্রান্ত খরচ এবং পরোক্ষ খরচ। দেখি আমরা কি আছে। বিজ্ঞাপন হচ্ছে বিক্রয় ব্যয়, বিক্রয় পরিবহন হচ্ছে বিক্রয় ব্যয় বা বিক্রয় উপরিব্যয়, যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয়। দেখো এই প্রত্যক্ষ মজুরি হচ্ছে আমাদের কি মুখ্য ব্যয়ের মধ্যে যায়, মুখ্য ব্যয়ের মধ্যে যায়। আর এই দুইটা তো বললাম বিক্রয় সংক্রান্ত উপরিব্যয়। আর যন্ত্রপাতি থাকে হচ্ছে আমাদের ফ্যাক্টরি বা কারখানায়, কারখানা সংক্রান্ত যে কোনো ব্যয় হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানা সংক্রান্ত যে কোনো ব্যয় কি কারখানা উপরিব্যয়। তাহলে অ্যান্সার হবে গ। তাহলে অ্যান্সার কি হবে? গ। পাঁচে আসো শম্পা কোম্পানির প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত টাকা? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে হচ্ছে, প্রারম্ভিক মজুদ আছে 6000 একক। কত একক? 6000 একক। সমাপনী আছে আমাদের 14000 একক এবং বিক্রয়ের পরিমাণ আছে 25000 একক। উৎপাদনের পরিমাণ কত? উৎপাদনের পরিমাণের একটা সূত্র লিখেছিলাম আমি তোমাদের জন্য, যে উৎপাদনের পরিমাণের একটা কি লিখেছিলাম? সূত্র লিখেছিলাম, যে বিক্রয় উৎপাদনের পরিমাণ বের করতে গেলে আমাদের কি লিখতে হবে? বিক্রয় যোগ সমাপনী মজুদ বাদ হচ্ছে প্রারম্ভিক মজুদ। বিক্রয় যোগ সমাপনী মজুদ বাদ প্রারম্ভিক মজুদ। দেখো বিক্রয়টা যোগ হবে, বিক্রয়ের সাথে কি যোগ হবে? বিক্রয়ের সাথে আমাদের যোগ হবে সমাপনী মজুদ। বিক্রয়ের সাথে কি যোগ হবে? সমাপনী মজুদ যোগ হবে এবং এই প্রারম্ভিকটা মাইনাস হবে। তাহলে আমরা এইটাই করে ফেলি। উৎপাদনের পরিমাণ বের করতে গেলে আমাদের বিক্রয় একক কত? বিক্রয় একক আছে 25000। বিক্রয় একক আছে কত? 25000। যোগ করব কত? সমাপনী মজুদ। যোগ করব সমাপনী মজুদ। সমাপনী মজুদ দেখো আছে 14000। তাহলে 14000 যোগ করব এবং মাইনাস করব হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ 6000। মাইনাস করব কত হাজার? 6000 একক। তাহলে 25 আর 14 39। 39 থেকে যদি 6 বাদ দাও 33000 একক। 33000 একক হচ্ছে আমাদের উৎপাদন একক। এটা কি? উৎপাদন একক। উৎপাদন একক, এটা হচ্ছে উৎপাদন একক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার কি? গ। তো 6 নং এমসিকিউতে কি বলছে আমরা একটু দেখি। একটি পণ্যের কাঁচামালের ব্যয় 40000 টাকা, প্রত্যক্ষ মজুরি 32000, বিক্রয় উপরিব্যয় 12000 টাকা এবং রূপান্তর ব্যয় 80000 টাকা। রূপান্তর ব্যয় কত? 80000 টাকা। পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত? পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত? এখন খেয়াল করতে হবে আমাদেরকে যে রূপান্তর ব্যয়ের মধ্যে কি আছে। রূপান্তর ব্যয়ের মধ্যে কি আছে? রূপান্তর ব্যয়ের মধ্যে আমাদের আছে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল বাদে প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি। কি কি আছে? প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি। তাহলে আমরা একটু লিখি। দেখো রূপান্তর ব্যয়ের মধ্যে কি কি আছে। দেখো রূপান্তর ব্যয় আমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করব। রূপান্তর ব্যয় এটার মধ্যে আছে কি? কাঁচামালের ব্যয় নাই, কাঁচামালের ব্যয় নাই, আছে হচ্ছে প্রত্যক্ষ কি আছে? প্রত্যক্ষ মজুরি আছে, প্রত্যক্ষ মজুরি আছে এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যেহেতু এই প্রশ্নে নাই তাহলে আমরা ওইটা দিচ্ছি না। প্লাস আছে আমাদের কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের আরেক নাম কি? উৎপাদন উপরিব্যয়। এই উৎপাদন উপরিব্যয়ের আরেক নামই হচ্ছে কারখানা উপরিব্যয়। তাহলে আমরা লিখি উৎপাদন উপরিব্যয়, যেহেতু প্রশ্নে উৎপাদন উপরিব্যয়ের কথা বলা হচ্ছে। উপরিব্যয়। আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের রূপান্তর ব্যয়ের মধ্যে আছে। তাহলে আমরা রূপান্তর ব্যয়ের মধ্যে 80000 লিখি এখানে। আমরা যদি এই সমীকরণটা ফলো করি তাহলে 80000 লিখবো এখানে। রূপান্তর ব্যয়ের সোজাসুজি 80000 লিখলাম। প্রত্যক্ষ মজুরি সোজাসুজি লিখলাম 32000 টাকা। কত লিখলাম? 32000। যোগ আমাদেরকে বের করতে বলেছে উৎপাদন উপরিব্যয়, তাহলে এটা দেওয়া থাকবে না, এটাকে আমরা কোশ্চেন মার্ক দিলাম। এখন দেখো এই 32000 এই পাশে এসে কি হবে? মাইনাস হবে। কি হবে? 80000 থেকে মাইনাস হয়ে যাবে। কি হবে? মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের কোশ্চেন মার্ক। তাহলে 80000 থেকে 32000 বাদ দিলে আমরা পাচ্ছি 48000 টাকা। কত পাচ্ছি? 48000 টাকা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। তাহলে এটার অ্যান্সার হবে খ। এটার অ্যান্সার কি হবে? খ। এই প্রশ্নের উত্তর হবে খ।
এরপরে সাথে আসো, শ্রমিকের পারিশ্রমিককে কি বলা হয়? শ্রমিকদের কোন ধরনের পারিশ্রমিক দেওয়া হয়? শ্রমিকদের কোন ধরনের পারিশ্রমিক দেওয়া হয় এবং সেটার নাম কি? যদি কোনো কারখানার যদি শ্রমিক থাকে বা উৎপাদনের ক্ষেত্রে জড়িত কোনো শ্রমিক থাকে, তাদের যে কাজের বিনিময়ে যে অর্থটা দেওয়া হয় সেটাকে আমরা কি বিশেষ সুবিধা বলি, ওভারটাইম বলি, বোনাস বলি, নাকি মজুরি বলি? তো যদি শ্রমিকের কথা বলা হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি মজুরি। সেক্ষেত্রে আমরা কি বলি? মজুরি। তাহলে শ্রমিকের ক্ষেত্রে থাকে হচ্ছে মজুরি, এবং অফিসের ক্ষেত্রে থাকে বেতন। অফিসের ক্ষেত্রে কি থাকে? বেতন। আর আমরা যে কাজের অতিরিক্ত যদি কোনো কাজ করি সেক্ষেত্রে ওভারটাইমের বিষয়টা আসে। আর বোনাস কি? বিশেষ উপলক্ষে যেটি দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আটে আসো, কোনটি অনার্থিক সুবিধা? অনার্থিক, অনার্থিক মানে কি? অর্থের মূল্যে, অর্থে যেটা দেওয়া হয় না, অর্থের বাইরে অন্য বিশেষ সুবিধা। অনার্থিক সুবিধা মানে কি? অর্থের বাইরে যে অন্য কোনো বিশেষ সুবিধা। তাহলে মূল বেতন এটা অবশ্যই তোমরা ক্যাশে বা ব্যাংকে পাবা, এখন যেহেতু ব্যাংকিং সিস্টেম, তাহলে ব্যাংকে দেওয়া হয়। এবার দেখো, অতিরিক্ত সময়ের বেতন, ওভারটাইম বেতনও আমাদের কি হয়? অর্থে দেওয়া হয়, বা টাকার অঙ্কে, বা ক্যাশ বা ব্যাংকে দেওয়া হয়। এরপরে হচ্ছে মহার্ঘ ভাতা, ভাতা সবসময় টাকায় দেওয়া হয়। এরপরে দেখো বাসস্থান সুবিধা, বাসস্থান সুবিধা কিন্তু কি একটা বিশেষ সুবিধা, যেটা টাকার বিনিময়ে দেওয়া হয় না, বরং এটা অনার্থিক হিসেবে দেওয়া হয়। কি হিসেবে দেওয়া হয়? অনার্থিক। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। নয় আসো, একজন কর্মচারী এপ্রিল মাসের মূল বেতন 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা। তিনি বিনা বেতনে ছুটি ভোগ করেন 5 দিন। ছুটি বাবদ তার বেতন থেকে কত টাকা কর্তন করা হবে? তাহলে দেখো, 45,000 টাকা তিনি বেতন পান এবং তিনি বিনা বেতনে ছুটি ভোগ করে। কোন বেতনে? বিনা বেতনে। তাহলে তিনি না আসলে তার বেতন পাবে না, বেতন কাটা যাবে। বিনা বেতনে ছুটি ভোগ করা মানে হচ্ছে না আসলে তিনি বেতন পাবেন না। তাহলে 45,000 টাকা এক মাসে কত পায়? 45,000। তাহলে একদিনে কত পায়? তাহলে 45,000 ডিভাইডেড বাই 30, কারণ এক মাসে 30 দিন। এক মাসে 30 দিন, তাহলে প্রতিদিন কত পায়? দেখো, 1,500 টাকা। প্রতিদিন কত পায়? 1,500 টাকা। তাহলে একদিনের আয় হচ্ছে তার 1,500 টাকা। সে 5 দিন যদি না আসে, 5 দিনের বেতন পাবে না। তাহলে 5 দিনে কত টাকা কর্তন হবে? 5 দিনে কর্তন, 5 দিনে কি কর্তন হচ্ছে? 5 দিনে কর্তন হচ্ছে 1,500 গুণ 5, তাহলে 7,500 টাকা। কত টাকা? 7,500 টাকা হচ্ছে তার বেতন থেকে কর্তন বা কেটে নেওয়া হবে, 7,500 টাকা। এরপরে 10-এ আসো, নিচের কোনটি কর্মচারীর উপার্জনের অংশ? নিচের কোনটি কর্মচারীর উপার্জনের অংশ? অর্থাৎ কর্মচারী যে বেতনটা পায়, বা কর্মচারী তো সাধারণত বেতন পায় যদি অফিসের হয়, সেক্ষেত্রে কর্মচারীর উপার্জনের অংশ কোনটি? শিক্ষা সহায়ক ভাতা, অগ্রিম বেতন, আয়কর, যৌথ বীমা তহবিল। তাহলে নিচের কোনটি কর্মচারীর উপার্জনের অংশ? কর্মচারীর উপার্জনের অংশ। দেখো, অগ্রিম বেতন তার উপার্জনের অংশ না, অর্থাৎ সে এখনো আয় করে পারেনি, বাট অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে। আয়কর কি? আয়করের নিয়মই হচ্ছে তোমার আয় থেকে কেটে নেওয়া। আয়কর কি? তোমার বেতন দেওয়ার পূর্বে কেটে নিবে, তাহলে এটা উপার্জনের অংশ না। যৌথ বীমা তহবিল, যৌথ বীমার ক্ষেত্রে কি তুমি পার্টিসিপেট করবা, কিন্তু এটা আয়ের অংশ না। এটা কি? আয়ের অংশ না। তাহলে শিক্ষা সহায়ক ভাতা হচ্ছে তার কি? শিক্ষা সহায়ক ভাতা হচ্ছে কর্মচারীর উপার্জনের অংশ। শিক্ষা সহায়ক ভাতা কর্মচারীর উপার্জনের অংশ। 11 নং এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি যে মোট ব্যয়ের উপর মুনাফার হার 25% দেওয়া আছে। আমাদেরকে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত এইটা নির্ণয় করতে বলেছে। তাহলে মোট ব্যয় থেকে আমাদের বিক্রয় মূল্যের উপর মুনাফার হারে যেতে হবে। একটা হার দেওয়া আছে, আমাদের আরেকটা যেতে হবে। তাহলে তোমরা এখানে লিখতে পারো মোট ব্যয়ের উপর মুনাফার হারকে বিক্রয় মূল্যের উপর মুনাফার হারে রূপান্তর। বিক্রয় মূল্যের উপর মুনাফার হারে রূপান্তর। তাহলে আমরা কি রূপান্তর করছি? মোট ব্যয়ের হারকে বিক্রয় মূল্যের উপর হারে রূপান্তর। তাহলে আমরা লিখবো, উপরে লিখবো 100 গুণ হার, আর নিচে কি লিখবো? 100 যোগ হার। এটার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে মোট ব্যয়ের হারকে বিক্রয় মূল্যের উপর মুনাফার হারে রূপান্তরের সূত্র হচ্ছে আমাদের 100 গুণ হার, নিচে হচ্ছে 100 যোগ হার। এখন এখানে দেখো হার আছে 25, তাহলে আমরা হারের জায়গায় 25 বসাবো। 100 গুণ 25, আর নিচে হচ্ছে 100 যোগ 25। তাহলে উপরে আসতেছে দেখো 2,500, আর নিচে আসতেছে 125। এখন আমরা যদি 2,500কে যদি 125 দিয়ে ভাগ দিই, 2,500কে যদি ক্যালকুলেটরে তোমরা 125 দিয়ে ভাগ দাও, তাহলে 20% আসতেছে। কত আসতেছে? 20% আসতেছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের মোট ব্যয়ের উপর মুনাফার হার যদি 25 হয়, বিক্রয় মূল্যের উপর হার সেটা হয়ে যায় 20%। সেটা কত হয়ে যায়? 20%। আমাদের অ্যান্সার হবে ক। আমাদের অ্যান্সার কত হবে? ক। আমাদের অ্যান্সার ক। 12-তে আসো, কোন ব্যয়টি মুখ্য ব্যয় ও রূপান্তর ব্যয়? তাহলে এমন একটা ব্যয় আমাদেরকে শনাক্ত করতে হবে যেটা একদিকে যেমন মুখ্য ব্যয়, অন্যদিকে কি সেটা হচ্ছে আমাদের রূপান্তর ব্যয়ের মধ্যেও যায়। আমরা রূপান্তর ব্যয়ের ফর্মুলা পড়েছি একটু আগে। সেই রূপান্তর ব্যয়ের ফর্মুলার মধ্যে কি ছিল বলতো?
ছিল হচ্ছে মুখ্য ব্যয় বা কাঁচামাল ব্যয় অথবা কাঁচামাল বাদে অন্যান্য যে প্রত্যক্ষ খরচগুলো সেগুলো, পাশাপাশি কারখানা উপরিব্যয়। তাহলে দেখো আমরা যদি কাঁচামালের ব্যয় বলি, দেখো কাঁচামালের ব্যয় মুখ্য ব্যয়ের মধ্যে যায় কিন্তু এই রূপান্তর ব্যয়ের মধ্যে থাকে না, তাহলে এটা বাদ। প্রত্যক্ষ শ্রম মুখ্য ব্যয়ের মধ্যেও থাকে, পাশাপাশি রূপান্তর ব্যয়ের মধ্যেও কিন্তু কি প্রত্যক্ষ শ্রমটা থাকে, কাঁচামাল বাদে সকল প্রত্যক্ষ শ্রম এবং কারখানা উপরিব্যয়গুলো থাকে। তাহলে প্রত্যক্ষ শ্রম কিন্তু মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত, পাশাপাশি রূপান্তর ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। দেখো কারখানা উপরিব্যয় শুধু কারখানা উপরিব্যয়ের মধ্যে যায়, মুখ্য ব্যয়ের মধ্যে যায় না, এটা বাদ। প্রশাসনিক ব্যয় এই দুইটার একটার মধ্যেও যায় না, তাহলে আমাদের অ্যান্সার খ। এরপরে 13তে আসো, কোনটি বিক্রয় উপরি খরচের অন্তর্ভুক্ত? বিক্রয় উপরি খরচের অন্তর্ভুক্ত কোনটা? বিক্রয় উপরি খরচ। তাহলে বিক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ, বিক্রয় সংক্রান্ত বা বন্টন সংক্রান্ত যাবতীয় খরচ হচ্ছে আমাদের বিক্রয় উপরি খরচ। এন্ড বিজ্ঞাপন খরচ, গ্যাস ও জ্বালানি খরচ, কারখানা বীমা, কারখানা ভাড়া, এই দুইটা হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়, এইটাও কারখানা উপরিব্যয়। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়, এই তিনটাই কি কারখানা উপরিব্যয়। আর বিজ্ঞাপন খরচ হচ্ছে আমাদের বিক্রয় উপরিব্যয়ের মধ্যে যাবে, বিক্রয় এবং বন্টন উপরিব্যয় একই কথা। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ক। 14তে আসো, উদ্দীপকটি পড়ে 14 এবং 15 নং এমসিকিউ এর উত্তর দিতে বলেছে। আমরা উদ্দীপকটা পড়বো। রুবেল অ্যান্ড কোম্পানির হিসাব বইতে 2023 সালের 1 জানুয়ারি তারিখে কাঁচামালের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি কত আছে? 50,000। কারখানা উপরিব্যয় আছে 25,000, কাঁচামাল ক্রয় আছে 75,000 এবং কাঁচামালের সমাপনী মজুদ আছে 30,000। বলছে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মুখ্য ব্যয় নির্ণয় করতে গেলে সেখানে আমাদের সকল প্রকার প্রত্যক্ষ খরচ যাবে। প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা কাঁচামাল দেখতে পাচ্ছি এবং কাঁচামালের প্রারম্ভিক, দেখো প্রারম্ভিকও দেওয়া আছে, সমাপনীও দেওয়া আছে। তাহলে প্রারম্ভিকটা যোগ করতে হবে, সমাপনীটা কি করতে হবে? ব্যবহৃত কাঁচামালের ব্যাগ বের করার সময় বিয়োগ করতে হবে। তাহলে আমরা আগে মুখ্য ব্যয়ের মধ্যে কি যায়? ব্যবহৃত কাঁচামাল যায়। তাহলে ব্যবহৃত কাঁচামালটা কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়। প্রারম্ভিক মজুদের সাথে কি হবে? যোগ হবে ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুদ আছে দেখো 1 লক্ষ, 1 লক্ষর সাথে আমাদের ক্রয় যাবে কত? 75,000, বিয়োগ হবে কত? বিয়োগ হবে আমাদের সমাপনী মজুদ 30,000। তাহলে এই অংশটাকে বলি, এই যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, এই অংশটাকে বলি আমরা ব্যবহৃত কাঁচামাল। এই অংশটাকে আমরা কি বলি? ব্যবহৃত কাঁচামাল। ওকে, তাহলে ব্যবহৃত কাঁচামালের সাথে আর কি কি যোগ হয়? ব্যবহৃত কাঁচামাল একটা প্রত্যক্ষ খরচ, পাশাপাশি প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। এখানে প্রত্যক্ষ শ্রম বা মজুরি দেখতে পাচ্ছ 50,000, তাহলে এইটাও যোগ হবে মুখ্য ব্যয়ের মধ্যে। তাহলে মুখ্য ব্যয়ের মধ্যে যোগ, এটা কি দিব? মুখ্য ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ মজুরি নামক যে ব্যাপারটা আছে সেটা আমরা যোগ করব। কি করব? প্রত্যক্ষ মজুরি কত আছে? 50,000, এটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখো আমাদের ব্যবহৃত কাঁচামালটা কত আসে? আর কোনো প্রত্যক্ষ খরচ আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সেগুলো যোগ করার প্রয়োজন নেই, যেগুলো নাই। তাহলে 1,75,000, এই দুইটা যোগ করলে 1,75,000, সেখান থেকে যদি 30 মাইনাস করি তাহলে 1,45,000 আর এই 50, তাহলে 1,95,000 যোগ বিয়োগ করলে কত আসে? 1,95,000 হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। 1,95,000 কি আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ। তো 15 নং এমসিকিউ আমাদের কিন্তু এই উদ্দীপকের উপর ভিত্তি করে বের করতে হবে। 15 নং এমসিকিউতে দেখো কি বলছে? প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার। প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার। কারখানা উপরিব্যয় সবসময় প্রত্যক্ষ মজুরির উপরে কাটা হয়, তো এটার হার যদি আমরা বের করতে চাই, আমরা উপরে দিব কারখানা উপরিব্যয়। উপরে কি দিব? কারখানা উপরিব্যয়। উপরে কি দিব? কারখানা উপরিব্যয়। আর নিচে দিব হচ্ছে প্রত্যক্ষ মজুরি। নিচে কি দিব? প্রত্যক্ষ মজুরি ইন্টু 100। এটাই হচ্ছে সূত্র, প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের হারের নির্ণয়ের সূত্র। তাহলে আমরা কারখানা উপরিব্যয় দেখো কত দেওয়া আছে? কারখানা উপরিব্যয় দেওয়া আছে 25,000। কত দেওয়া আছে? 25,000। তাহলে উপরে লিখবো 25,000, উপরে কি লিখবো? 25,000। আর নিচে লিখবো হচ্ছে প্রত্যক্ষ মজুরি, দেখো দেওয়া আছে 50,000। প্রত্যক্ষ মজুরি কত আছে? 50,000। ওকে, ইন্টু 100। এখন ক্যালকুলেটারে 25,000 ইন্টু 100 দিবা, ডিভাইডেড বাই কি করবা? 50,000 করবা। যদি তোমরা এভাবেও করতে পারো চাইলে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 5 দিয়ে 50% আসে। কত আসে? 50% আসে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে খ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? খ। তাহলে 15-র অ্যান্সার হচ্ছে খ। আমরা 16তে যাব। 16তে দেখো বেতন পূরক হলো। বেতন পূরক মানে কি? যা পূর্ণ করে, অর্থাৎ বেতনের একটা অংশ হচ্ছে কি? বাড়ি ভাড়া ভাতা
বিনিয়োগ ভাতা, টিফিন ভাতা। দেখো টিফিন ভাতা হচ্ছে বেতনের কোনো অংশ নয়, টিফিন হচ্ছে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়, আর বেতনের অংশ হচ্ছে বিনিয়োগ ভাতা, বাড়ি ভাড়া ভাতা। তাহলে আমাদের 1 ও 2 হচ্ছে অ্যান্সার, 1 ও 2 হচ্ছে আমাদের এই 16 নং এমসিকিউ এর অ্যান্সার। 17তে যাব, 17তে বলছে উৎপাদন ব্যয় নির্ণয়ের আধুনিক পদ্ধতিতে কোনটি উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে, উৎপাদন ব্যয় নির্ণয়ের আধুনিক পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে কোনটি উৎপাদিত পণ্যের ব্যয়ের অংশ নয়, ব্যয়ের অংশ নয়। তাহলে উৎপাদন ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয়ের অংশ নয়। তাহলে আমরা যে উৎপাদন ব্যয় বিবরণী করেছি সেখানে যেটা করেছিলাম ওইটাই হচ্ছে তোমাদের জন্য আধুনিক পদ্ধতি, একটু আগে টপিক বিশ্লেষণে। তো সেইখান থেকে তোমরা যদি ছকটা একটু দেখো, সেখানে আমরা উৎপাদিত পণ্যের ব্যয়ের অংশের মধ্যে কখনোই বিক্রয় এবং বন্টন খরচ এবং অফিস খরচ আনিনি, অন্যান্য সব কিছু এনেছি। তাহলে আমাদের অফিসের বেতন এটা যাবে না। কারখানা ভাড়া দেখো এটা কারখানা উপরিব্যয়, কাঁচামাল আমাদের মুখ্য ব্যয়, মজুরিও মুখ্য ব্যয়। তাহলে আমাদের অফিসের বেতন হচ্ছে কি ব্যয়, অফিসের বেতন হচ্ছে আমাদের প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় আমাদের উৎপাদন ব্যয় বিপরীতে যায় না। আমাদের কোনটি যাবে না বা অংশ নয় সেটি চেয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে অফিসের বেতন। অ্যান্সার কি হবে, অফিসের বেতন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 18তে আসি, মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত খরচ হলো, মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত খরচ হচ্ছে সকল প্রকার প্রত্যক্ষ খরচ, সকল প্রকার প্রত্যক্ষ খরচ এবং ব্যবহৃত কাঁচামাল। এখানে দেখো প্রত্যক্ষ কাঁচামাল বলছে, এটা ঠিক আছে, প্রত্যক্ষ শ্রম বলছে, এটা ঠিক আছে। ড্রয়িং অফিস বেতন, ড্রয়িং অফিসের বেতন, ড্রয়িং অফিস। তাহলে ড্রয়িং অফিস হচ্ছে কি, ড্রয়িং অফিস কোথায় লাগে বলো, ড্রয়িং অফিস কোথায় লাগে, ড্রয়িং অফিস হচ্ছে কারখানার জন্য লাগে, পণ্যের জন্য লাগে। তাহলে এটা হচ্ছে একটা প্রত্যক্ষ ব্যয়, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ ব্যয়, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ ব্যয়। তাহলে 1, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। মনে রাখবা পণ্যের ড্রয়িং ব্যয় হচ্ছে সবসময় কারখানা, পণ্যের ড্রয়িং ব্যয় সবসময় হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ, পণ্যের ড্রয়িং ব্যয়। আচ্ছা, এরপরে দেখো রূপান্তর ব্যয়ের উপাদান হলো, রূপান্তর ব্যয়ের উপাদান কি, রূপান্তর ব্যয়ের উপাদান কি, রূপান্তর ব্যয়ের উপাদান কি, রূপান্তর ব্যয়ের উপাদান হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, তারপর হচ্ছে কারখানা উপরিব্যয়। এখন দেখো রূপান্তর ব্যয় হচ্ছে কাঁচামাল বাদে সকল প্রকার মুখ্য ব্যয় এবং কি, এবং কি কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল আমাদের যাবে না, প্রত্যক্ষ শ্রম এবং কারখানা উপরিব্যয় এই দুইটার যোগফলই হচ্ছে কি আমাদের রূপান্তর ব্যয়। তাহলে অ্যান্সার হবে 2 ও 3। আমাদের অ্যান্সার কি হবে 2 ও 3। আমরা 20 নং এমসিকিউতে যাচ্ছি। 20 নং এমসিকিউতে বলছে অনার্থিক সুবিধা কোনটি, অনার্থিক, অনার্থিক মানে কি, অনার্থিক মানে যা সরাসরি আমাদের অর্থে পরিশোধ করা হয় না, এটা তোমার বেতনের অংশ হিসেবে হতে পারে, ব্যাংকে বা নগদ টাকায় পরিশোধ করা হয় না। তাহলে দেখো যানবাহন সুবিধা, যানবাহন সুবিধায় কি তোমাকে টাকা দেওয়া হয়, যানবাহন তুমি যে তুমি অফিস করে ধরো বাসা যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে যানবাহনের জন্য টাকা দেওয়া হয় না, বরং যানবাহনে তুমি উঠতে পারবা বাট তোমাকে আলাদা করে টাকা দেওয়া হবে না। তাহলে এটা একটা অনার্থিক সুবিধা। বোনাস, দেখো বোনাস সবসময় টাকার অঙ্কে দেওয়া হয়, তাহলে এটা আর্থিক সুবিধা। এটা কি, এটা হচ্ছে আর্থিক সুবিধা। এরপর দেখো প্রশিক্ষণ, প্রশিক্ষণ হচ্ছে অনার্থিক সুবিধা। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার, অনার্থিক সুবিধার মধ্যে যাবে 1 ও 3। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের তোমাদের এই অধ্যায়টির, অর্থাৎ হচ্ছে তোমাদের যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এইটার এমসিকিউ 20টি আমরা সলভ করলাম। তোমাদেরকে আমরা বলেছিলাম ক্লাসের শুরুতে যে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে যত কনফিউশন ছিল সব আমরা দূর করব, পাশাপাশি তোমাদেরকে এমন 2টা সৃজনশীল দিব যেইগুলো করলে যদি তোমরা ঠিকভাবে বুঝে করো এই প্যাটার্নে নিশ্চিত তোমরা কমন পাবে। তো আমরা এখন সেই সৃজনশীলে চলে যাব। প্রথমে 1 নং সৃজনশীলে যাচ্ছি। দেখো একটা 2023 সালের 31 ডিসেম্বর তারিখে মেঘনা লিমিটেডের উৎপাদন সংক্রান্ত ব্যয়ের তথ্য দিয়েছে। অনেকগুলো তথ্য আছে এখানে, বড় দেখে কোনোভাবেই তোমাদের কনফিউজ হওয়া যাবে না, বরং বড় প্রশ্নগুলো একটু সহজ হয়। এরপর দেখো মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মুখ্য ব্যয়ের সূত্র আমরা পড়েছি। মুখ্য ব্যয়ের মধ্যে কি চাই, ব্যবহৃত কাঁচামাল চাই, ব্যবহৃত কাঁচামালে বা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল না থাকলে কি যায়, প্রত্যক্ষ কাঁচামাল যায় বা কাঁচামাল ক্রয় যায়। এখন আমাদেরকে দেখতে হবে ব্যবহৃত কাঁচামাল বের করতে হবে নাকি প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে, আমরা একটু দেখি। দেখো প্রারম্ভিক কাঁচামালের মজুদ এবং সমাপনী যদি থাকে তাহলে আমাদেরকে প্রারম্ভিকটা কি করতে হয়, যোগ করতে হয় কাঁচামালের সাথে, এবং সমাপনীটা বিয়োগ করে আমরা কি পাই, ব্যবহৃত কাঁচামাল পাই। আমরা কি পাই, ব্যবহৃত কাঁচামাল পাই, ব্যবহৃত কাঁচামাল পাই। তাহলে ব্যবহৃত কাঁচামালের জন্য আমাদের এই 3টি অংশ লাগবে, ব্যবহৃত কাঁচামালের জন্য মুখ্য ব্যয়ের ক্ষেত্রে। এরপরে দেখো বলছে যে প্রত্যক্ষ শ্রম লাগবে এবং অন্যান্য যে প্রত্যক্ষ খরচ আছে সেগুলো লাগবে। তাহলে প্রত্যক্ষ শ্রম বা মজুরি আমরা দেখছি এটা মুখ্য ব্যয়ের মধ্যে যাবে। পরোক্ষ শ্রম যাবে কারখানা উপরিব্যয়ের মধ্যে, কারখানা ভাড়াও যাবে কারখানা উপরিব্যয়ের মধ্যে, পরোক্ষ অফিস, আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর কোনো কিছু দেখতে পাচ্ছি কিনা আমরা একটু আরেকবার দেখি। কাঁচামাল ক্রয়ের পরিবহন খরচ, দেখো কাঁচামাল ক্রয়ের পরিবহন খরচটা এই ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ হবে। তাহলে এই অংশটা আমাদের
এইখানে লাগবে। আর কি লাগবে? প্রত্যক্ষ শ্রম লাগবে। অন্যান্য কোনো প্রত্যক্ষ খরচ আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা মুখ্য ব্যয় নির্ণয়ে চলে যাব। আমাদেরকে প্রথমে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে হবে, যার জন্য প্রারম্ভিকটা যোগ, সাথে সাথে কাঁচামাল ক্রয় হচ্ছে আমাদের যোগ করতে হবে, প্রারম্ভিকের সাথে সমাপনী বাদ দিব। কিন্তু তার পূর্বে আমাদেরকে যেহেতু কাঁচামাল ক্রয়ের পরিবহন খরচ আছে, এটা কাঁচামালের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা মুখ্য ব্যয় নির্ণয় করি। মুখ্য ব্যয় নির্ণয় আমাদের প্রথমে ব্যবহৃত কাঁচামাল আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুদ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? প্রারম্ভিক কাঁচামালের মজুদ। প্রারম্ভিক কাঁচামালের যে মজুদ রয়েছে সেটা আমরা লিখব। প্রারম্ভিক কাঁচামালের মজুদ দেখো কত? 1,10,000 টাকা। কত টাকা? 1,10,000। ওকে, 1,10,000। এর সাথে আমরা কি যোগ করব? কাঁচামাল ক্রয় যোগ কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় কত আছে দেখো? কাঁচামাল ক্রয় দেওয়া আছে দেখো 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এর সাথে কি যোগ হবে? কাঁচামাল ক্রয়ের পরিবহন ব্যয়। কাঁচামাল পরিবহন ব্যয়। কাঁচামাল পরিবহন ব্যয়। কোন ব্যয়? পরিবহন ব্যয়। কাঁচামালের পরিবহন ব্যয়। কাঁচামালের কোন ব্যয়? পরিবহন ব্যয়, যেটা দেখো আছে কত? 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা আমাদের যুক্ত করতে হবে। এই তিনটা যোগ করে আমরা কি করব? সমাপনী মজুদটা বাদ দিব। তাহলে 4,10,000, 4,15,000, 4,15,000। এইটা থেকে যদি আমরা সমাপনী কাঁচামালের মজুদ বাদ দিই, সমাপনী কাঁচামালের মজুদ, সমাপনী কাঁচামালের মজুদ কত দেখো? সমাপনী কাঁচামালের মজুদ আছে 80,000 টাকা। কত আছে? 80,000 টাকা। তাহলে এইটা আমাদেরকে বাদ দিতে হচ্ছে। তাহলে 80,000 আমরা যদি বাদ দিই এখান থেকে, তাহলে আমরা পাচ্ছি ব্যবহৃত কাঁচামাল। তাহলে 4,15,000 থেকে তুমি যদি 80,000 বাদ দাও, 4,15,000 থেকে যদি 80,000 বাদ দাও, তাহলে 3 লক্ষ কত আসে? 4,15,000 থেকে 80 বাদ, তাহলে 3,35,000। 3 লক্ষ কত? 35। 3,35,000। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল। এটা হচ্ছে আমাদের কি? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। কাঁচামাল। ওকে, ব্যবহৃত কাঁচামালের পরিমাণ আমরা বের করে ফেলেছি। এর সাথে প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করব। প্রত্যক্ষ খরচ হিসেবে একটাই আছে, যেটা হলো প্রত্যক্ষ শ্রম 50,000। সেটা কি? প্রত্যক্ষ শ্রম আছে 50,000। তাহলে আমরা প্রত্যক্ষ শ্রমটা যোগ করব। প্রত্যক্ষ শ্রম আছে কত? 50,000। প্রত্যক্ষ শ্রম আছে 50,000। তাহলে আমাদের প্রত্যক্ষ শ্রম যোগ করলে কত আসতেছে? 3,85,000 টাকা। তাহলে মুখ্য ব্যয়ের পরিমাণ কত? 3,85,000 টাকা। মুখ্য ব্যয়ের পরিমাণ কত? 3,85,000 টাকা। এটা আমাদের কয়ের রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। আমরা খতে যদি যাই, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয় আমাদের উৎপাদন ব্যয় যে বিবরণী তোমাদের শিখিয়েছি, একটি ছক বা ফরম্যাট দেখিয়েছি, সেই অনুযায়ী করতে হবে। তাহলে শুরুটা আমাদের করতে হয় মূলত কাঁচামালের ব্যয় দিয়ে বা ব্যবহৃত কাঁচামাল দিয়ে, কিন্তু সেই কাজটা আমরা কতে কিন্তু মুখ্য ব্যয় পর্যন্ত করে ফেলেছি। তাহলে ক হতে আমরা সরাসরি মুখ্য ব্যয়টা নিতে পারি। পাশাপাশি কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়টা আমরা কি করতে পারি? কারখানা উপরিব্যয় যোগ করে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করতে পারি। এবং সেখান থেকে এই যে দেখো এখানে দুইটা উপাদান আছে, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ এবং সমাপনী। এই দুইটা যদি যোগ বিয়োগ করি উৎপাদন উপরিব্যয়ের সাথে, তাহলে আমরা কি পাবো? উৎপাদন ব্যয়ের সাথে এই দুটা যোগ বিয়োগ করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা, উৎপাদন ব্যয় বিবরণী যেটা উদ্দেশ্য, সেটা আমরা করে ফেলতে পারবো। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী আমরা করব। খতে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য যে বিবরণী। তাহলে আমরা ক হতে আনবো মুখ্য ব্যয়। ক হতে আনবো কি? মুখ্য ব্যয়। ক হতে মুখ্য ব্যয় দেখছি আমরা 3,85,000 টাকা। কত টাকা? 3,85,000 টাকা। 3,85,000। ওকে, এর সাথে আমরা কি করব? কারখানা উপরিব্যয় যোগ করব। এখন কারখানা উপরিব্যয়ের মধ্যে সকল প্রকার পরোক্ষ খরচগুলো যাবে। কারখানা উপরিব্যয়ের মধ্যে কি যাবে? সকল প্রকার পরোক্ষ খরচগুলো যাবে। তাহলে কারখানা উপরিব্যয়ের মধ্যে আমরা পরোক্ষ শ্রম দেখতে পাচ্ছি, কারখানা ভাড়া দেখতে পাচ্ছি, পরোক্ষ কাঁচামালের ব্যয় দেখতে পাচ্ছি, আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়। তাহলে আমরা লিখব যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের মধ্যে কি কি যাচ্ছে আমাদের? কি কি যাচ্ছে? একটা হচ্ছে আমাদের পরোক্ষ শ্রম। কত টাকা আছে দেখো? পরোক্ষ শ্রম আছে আমাদের কত দেখো? পরোক্ষ শ্রম আছে আমাদের 25,000। পরোক্ষ শ্রম কত আছে? 25,000 টাকা। তাহলে আমরা এটা এখানে লিখি 25,000। ওকে, পরোক্ষ শ্রম আছে কত? 25,000। তাহলে 25,000 লিখলাম পরোক্ষ শ্রম। পাশাপাশি আর কি কি আছে দেখি আমরা একটু।
কারখানার ভাড়া আছে আমাদের, কারখানা ভাড়া আছে 10,000। কারখানা ভাড়া কত আছে? 10,000। কারখানা ভাড়া রয়েছে আমাদের 10,000, তাহলে এটা আমরা লিখব কারখানা ভাড়া 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এরপরে আরো একটি উপাদান রয়েছে, সেটি হচ্ছে পরোক্ষ কাঁচামালের ব্যয়। পরোক্ষ কাঁচামালের ব্যয় আমাদের কত? 8,000 টাকা। 8,000 টাকা, তাহলে এটাও আমরা যোগ করব। পরোক্ষ কাঁচামালের ব্যয়, পরোক্ষ কাঁচামালের ব্যয়, এটা কত দেখলাম আমরা? মাত্র 8,000 টাকা। 8,000 টাকা, তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে 25 আর 10 35 আর 8 43,000 টাকা। 43,000 টাকা, এই অংশটা আমরা এখানে যোগ করে দিব। তাহলে দেখো 3,85,000 এবং 43 যদি তোমরা যোগ করো, 3,85,000 এবং 43 তোমরা একটু ক্যালকুলেটরে যোগ করে ফেলবা। 3 লক্ষ কত? 3 লক্ষ হচ্ছে 85 যোগ 43, 3,85,000 যোগ 43, 3,85,000 যোগ 43, তাহলে 3,85,000 যোগ 43 আমরা ক্যালকুলেটর করি 4,28,000 টাকা। 4,28,000 টাকা হচ্ছে আমাদের, 4,28,000 টাকা হচ্ছে আমাদের কি এই অংশের যে উৎপাদন ব্যয় আছে সেইটা। তো আমরা কারখানা উপরিব্যয় মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে কি পেলাম? আমাদের যে উৎপাদন ব্যয় আছে, উৎপাদন ব্যয় নামক যে জায়গাটা আছে বা কারখানা ব্যয়, সেইটা আমরা বলতে পারি উৎপাদন ব্যয়। এটার সাথে আমরা কি যোগ করব? এটার সাথে আমাদের যোগ হবে এই যে দেখো এই উপাদান দুইটা, কোন দুইটা? প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ হচ্ছে যোগ হবে এবং সমাপনীটা আমাদের বাদ হবে। তাহলে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, তৈরি পণ্যের মজুদ এটা আমরা যোগ করব বলছি। তো এটা কত? এটা হচ্ছে আমাদের 20,000। এটা হচ্ছে আমাদের 20,000। ওকে, এটা হচ্ছে আমাদের 20,000। বাদ দিব আমরা কি? সমাপনী তৈরি পণ্যের মজুদ। সমাপনী তৈরি পণ্যের মজুদ কত? দেখো সমাপনী তৈরি পণ্যের মজুদ আছে 18,000। 18,000 কত? 18,000 হচ্ছে আমরা বাদ দিব। ওকে, তাহলে এই দুইটা যদি যোগ বিয়োগ করি, এই দুইটা দেখো যোগ বিয়োগ করলে আমাদের 4,26,000 টাকা আসতেছে। কত আসতেছে? 4,26,000 হচ্ছে আমাদের কোন ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই ছিল আমাদের হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করার বিষয়টি। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করে ফেললাম। বিক্রিত পণ্যের ব্যয় আমাদের ক্ষয়ের রিকোয়ারমেন্ট ছিল, খ শেষ। গতে আসবো, মেঘলা লিমিটেডের আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আয় বিবরণী বা বিশদায় বিবরণী শুরু হয় হচ্ছে আমাদের বিক্রয় দিয়ে। বিশদায় বিবরণী শুরু হয় কি দিয়ে? বিক্রয় দিয়ে। তাহলে এখানে কোথাও বিক্রয় নাই, তাহলে বিক্রয় আমরা কিভাবে বের করতে পারি? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যদি যোগ করি তাহলে আমরা বিক্রয় পাই। এখানে একটা জায়গা আছে দেখো, মোট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%। তাহলে আমরা খতে বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি, এইটার সাথে আমরা যদি 25% মুনাফা যোগ করি তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাই। তাহলে আমরা বিক্রয় মূল্য দিয়ে আমাদের আয় বিবরণী শুরু করব। আয় বিবরণী কি দিয়ে শুরু করব? বিক্রয় মূল্য। বিষাদায় বিবরণী তোমরা সবাই জানো, আমাদের আর্থিক বিবরণী একটা ক্লাস আছে। এই ইউটিউব বা ফেসবুকে তোমরা সেইটা দেখে নিতে পারো। আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমরা কিভাবে বিশদ আয় বিবরণী করি বা আয় বিবরণী করি, সেখানে কিন্তু আমরা বিস্তারিত করেছি। এইটার আয় বিবরণী এত বড় না, খুবই সহজ। তো এই আয় বিবরণীটার আমরা ব্যাখ্যা দেখাবো না। সৃজনশীল তোমরা অনেকেই পারো, আয় বিবরণী একেবারে সহজ জিনিস। তারপরে যদি মনে করো যে না একেবারে A to Z আমি করব, তাহলে আমাদের আর্থিক বিবরণীর উপর ক্লাস আছে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে। তো সেই ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিতে হবে। তাহলে আমরা শুরু করি কি দিয়ে? বিক্রয় মূল্য দিয়ে। তাহলে বিক্রয় মূল্য আমাদের দেওয়া নাই, তাহলে বিক্রয় মূল্য আমাদেরকে গণনা করতে হবে। তাহলে বিক্রয় মূল্য আমরা দেখেছি, বিক্রয় মূল্য হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মূল্য সমান কি? বিক্রয় মূল্য সমান আমরা একটু টিকা বা গণনা হিসাবে করে নিতে পারি। বিক্রয় মূল্য ইকুয়াল টু কি? বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমরা খতে কত বের করছি? বিক্রিত পণ্যের ব্যয় দেখো 4,26,000 টাকা বের করছি। 4,26,000 প্লাস পাশাপাশি মুনাফা কত বলছে? মুনাফার কথা বলছে প্রশ্নে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%। তাহলে আমরা মুনাফা লিখব, বিক্রিত পণ্যের ব্যয় যেটা আছে 4,26,000 গুণ 25%। গুণ কত পার্সেন্ট? 25%। এখন এই দুইটা অ্যামাউন্ট আমাদেরকে যোগ করতে হবে। এখানে 4,26,000, এইটা একটু ক্যালকুলেটরে করো তোমরা। 4,26,000 গুণ 25 কত করবা? 4,26,000 মাল্টিপ্লাইড বাই 25%। আমাদের 1,06,500 আসে। কত আসে? 1,06,500।
এই দুইটা যোগ করবা, 4,26,000 যোগ 1,06,500, 1,06,500 যোগ 4,26,000 যোগ 4,26,000, 5,32,500, 5,32,500 হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ। এটা কিসের পরিমাণ? বিক্রয়ের পরিমাণ বা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় হচ্ছে আমাদের 5,32,500। তাহলে আমরা বিক্রয় লিখবো 5,32,500। এরপরে আমরা বিক্রয় থেকে কি বাদ দিব? বিক্রয় থেকে বাদ দিব আমরা আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিই? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় খতে নির্ণয় করেছি, তাহলে আমরা খ হতে লিখব। খ হতে বিক্রিত পণ্যের ব্যয় কত পেয়েছি? 4,26,000, 4,26,000, 4,26,000। তাহলে আমাদের মুনাফা কত? মোট মুনাফা কত দেখো? মোট মুনাফা, এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। মোট মুনাফা কত বের হচ্ছে? মোট মুনাফা আমরা এখানেও বের করছি, 1,06,500 হবে। 1,06,500, 1,06,500, 5,32,500 থেকে 4,26,000 বাদ দিলে 1,06,500 হচ্ছে আমাদের মোট মুনাফা। এবং এখন আমাদের এই যে মোট মুনাফা, আমাদের আয় বিবরণের উদ্দেশ্য কি? আয় বিবরণের মূল কাজ হচ্ছে নিট মুনাফা বের করা। তাহলে আর কি কি ব্যয় আছে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। এখন এখান থেকে কি কি বাদ দিব দেখো, কি বাদ দিব দেখো। আমাদের প্রশ্নে আর কি কি আছে, যা যা অনেক কিছু আমরা করে ফেলেছি, কিন্তু দেখো এই প্রশ্নের কোনটা কোনটা করি নাই হচ্ছে এই দুইটা অংশ। একটা হচ্ছে আমাদের অফিস ও প্রশাসনিক খরচ, আর একটা বিক্রয় ও বন্টন খরচ। তাহলে এই দুইটা অংশ আমরা এখন বাদ দিব আমাদের মোট মুনাফা থেকে। তাহলে আমরা কি পাবো? নেট মুনাফা পাবো। তাহলে আমরা বাদ দিব অফিস ও প্রশাসনিক খরচ 20,000 এবং হচ্ছে 10,000 বিক্রয় ও বিতরণ খরচ। তাহলে অফিস ও প্রশাসনিক খরচ আমরা বাদ দিব। অফিস ও প্রশাসনিক খরচ কি বাদ দিব? অফিস ও প্রশাসনিক খরচ, এবং বিক্রয় ও বন্টন খরচ, সম্ভবত অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিতরণ খরচ, বিক্রয় ও বিতরণ বা বন্টন খরচ, বিতরণ খরচ। তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের একটা আছে 20 এবং আরেকটা আছে 10,000। একটা 20,000 এবং আরেকটা 10,000, 20,000 এবং আরেকটা হচ্ছে 10,000। তাহলে এই 30,000 টাকা আমরা বাদ দিব। 30,000 বাদ দিব। 30,000 যদি আমরা বাদ দিই, 1,06,000 থেকে তোমরা যদি 30,000 বাদ দাও তাহলে কত আসে? 76,500 টাকা। 76,500 হচ্ছে আমাদের নিট মুনাফা। তাহলে বিশদ আয় বিবরণী বা আয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে নিট মুনাফা পর্যন্ত আমাদেরকে বের করতে হবে। তাহলে নিট মুনাফা আমাদের বের হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 76,500 বা নিট মুনাফা 76,500, যেটা আমাদের গ এর রিকোয়ারমেন্ট ছিল। গতে কি বলেছে? আয় বিবরণী মানে নিট মুনাফা বের করা। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের যে দ্বিতীয় সৃজনশীল তোমাদের জন্য রেখেছি সেটা একটু অন্যরকম, মানে তোমাদের যেন পুরো এই অধ্যায়ের সৃজনশীলগুলো যেন কভার হয়ে যায়, এইভাবে দুইটা সৃজনশীল আমি তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি। তোমাদের ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম যে নিশ্চিত এই প্যাটার্নে তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে প্রশ্ন পাবা। তাহলে আমাদের সৃজনশীল 2-এ যদি আমরা যাই, এটা একটু অন্যরকম। দেখো প্রশ্নটা একেবারে দেখেই খুবই কম তথ্য দেওয়া আছে এবং সহজ মনে হচ্ছে, কিন্তু এইটা একটু ভিন্ন রকমের ম্যাথ, আমাদেরকে একটু অন্যভাবে করতে হবে। দেখো বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো। তার পূর্বে আমরা এই তথ্যগুলো একটু দেখি। বলছে উৎপাদন সংক্রান্ত তথ্য, ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে, মজুরি দেওয়া আছে, কারখানা উপরিব্যয় দেওয়া আছে। তাহলে এই দুইটা হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ বা মুখ্য ব্যয়তে যায়। কারখানা উপরিব্যয়ের মধ্যে সকল পরোক্ষ খরচ যায়, যেটা করে দেওয়া আছে, পরোক্ষ খরচগুলো আলাদা করে দেওয়া নেই। প্রশাসনিক উপরিব্যয় উৎপাদন ব্যয়ের মধ্যে যাবে না, বাট মোট ব্যয় নির্ণয়ের জন্য আমাদের লাগবে। আশা করি এই তথ্যগুলো বুঝেছো। নিচে দেখো উপরিলিখিত তথ্যের ভিত্তিতে একটি দরপত্র মূল্য বিবরণী। তাহলে আমরা দরপত্র মূল্য বিবরণী এটাতে নতুন শিখবো। দরপত্র মূল্য বিবরণী, দরপত্র মানে আমাদের অনেক সময় তোমরা টেন্ডারের নাম শুনেছো, যে কোনো একটা জায়গায় কাজ হলে বা কোনো প্রজেক্ট আসলে তখন আমাদেরকে দরপত্র বা টেন্ডার সাবমিট করতে হয়। সেখানে তোমাদের যে ব্যয় সহ তোমার যাবতীয় বিষয় দেখাতে হয় এবং তোমার মুনাফাটা যোগ করে দরপত্রের মূল্য নির্ণয় করতে হয়। তোমার মোট ব্যয় নির্ণয় করার পরে মুনাফা যোগ করে, যেহেতু দরপত্রে হচ্ছে তোমার ব্যয় দেখাতে হয়, এজন্য আমরা এটা আয় বিবরণী বলতে পারি না। আয় বিবরণী হলে আমরা বিক্রয় মূল্য থেকে শুরু করতাম বা মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করতাম। এই ক্ষেত্রে আমরা দরপত্র মূল্য নির্ণয় করব মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে। প্রশ্নটা সলভ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি দরপত্র মূল্য নির্ধারণ করতে হবে, যার জন্য কাঁচামাল ব্যয়। তাহলে আরেকটা দরপত্র আমরা নির্ণয় করব। এই তথ্য বাদেও আরেকটা তথ্য দেওয়া আছে যেটা দরপত্র মূল্য নির্ণয় করতে হবে, এবং সেক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে দেখো। বলছে কাঁচামাল ব্যয় 8,000 টাকা, মজুরি ব্যয় 5,000 টাকা এবং মোট ব্যয়ের উপর 30%
মুনাফা করতে হবে। তাহলে এইখানে একটা পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি 30%। তাহলে আমাদের এই যে মোট ব্যয়ের উপর 30% আমাদের হচ্ছে মুনাফা করতে হবে দরপত্রের জন্য। এখন আমাদেরকে বলছে বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো। কিসের উপর? বিক্রয়ের উপর। তাহলে মোট ব্যয়ের হার দেওয়া আছে দেখো 30% মোট ব্যয়ের উপর। আমরা একটু আগে একটা এমসিকিউ সলভ করেছিলাম যেখানে আমাদের মোট ব্যয়ের হার থেকে বিক্রয় মূল্যের হারে রূপান্তর করেছি, সেখানে সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো সেই সূত্রের আলোকে আমরা এখানেও করব মোট ব্যয়ের উপর থেকে কিভাবে আমরা বিক্রয়ের হারে যেতে পারি। তাহলে আমাদের কয়ের উত্তর হচ্ছে বিক্রয়ের উপর লাভের হার নির্ণয়, সেটা হচ্ছে মোট ব্যয় থেকে আসবো। তাহলে লাভের হার নির্ণয় করতে গেলে আমরা উপরে কি দিব? মোট ব্যয় থেকে যদি বিক্রয়ের হারে যেতে চাই তাহলে উপরে 100 গুণ হার, নিচে হচ্ছে 100 যোগ হার, নিচে কি 100 যোগ হার। ওকে, তাহলে 100 গুণ হার, হার কত দেওয়া আছে? 30। হার কত দেওয়া আছে? 30। তাহলে 100 গুণ 30 ডিভাইডেড বাই 100 যোগ 30। তাহলে কত আসতেছে? উপরে আসতেছে দেখো 3000, উপরে আসতেছে কত? 3000 আর নিচে 130। তাহলে এখন 3000কে 130 দিয়ে তোমরা ক্যালকুলেটরে ডিভাইড করো। 3000কে 130 দিয়ে যদি আমরা ক্যালকুলেটরে ডিভাইড করি, 3000 ডিভাইডেড বাই 130, তাহলে 23.08% আসে। কত আসে? 23.08% হচ্ছে আমাদের বিক্রয়ের উপর লাভের হার, যেটা আমরা মোট ব্যয়ের উপর হার থেকে বিক্রয়ের উপর হারে কনভার্ট করে আনলাম। তাহলে অ্যান্সার হচ্ছে 23.08%। অ্যান্সার কি? 23.08%। 23.08%। আশা করি এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীটায় যাব। আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা রয়েছে খ, সেটাতে যাব। খতে বলছে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী এর পূর্বে আমরা একটা করেছি, সেখানে আমরা মূলত মুখ্য ব্যয় বা প্রত্যক্ষ বিষয়গুলো দিয়ে শুরু করি, এরপরে কারখানা উপরিব্যয় আমাদের যোগ করলেই কিন্তু উৎপাদন ব্যয় বিবরণী হয়ে যায়। তাহলে আমাদের এখানে দেখো মুখ্য ব্যয় দিয়ে আমরা শুরু করব। মুখ্য ব্যয়ের উপাদান আছে এই দুইটা উপাদান আছে, ব্যবহৃত কাঁচামাল এবং মজুরি। তাহলে আমরা লিখবো আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে উৎপাদন ব্যয় বিবরণী করতেছি। আমরা শুরুটা করব আমাদের মুখ্য ব্যয় দিয়ে। মুখ্য ব্যয়ের মধ্যে প্রথমে যায় ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল সরাসরি দেওয়া আছে, আমাদেরকে আলাদা করে বের করতে হচ্ছে না। ব্যবহৃত কাঁচামাল কত? ব্যবহৃত কাঁচামাল দেখো কত? 90,000 টাকা। কত টাকা? 90,000 টাকা। 90,000। এইটার সাথে যদি আমরা কি যোগ করি? প্রত্যক্ষ খরচ যেগুলো আছে, প্রত্যক্ষ খরচ একটা দেখতে পাচ্ছি মজুরি। এটার সাথে আমরা কি যোগ করব? মজুরি। তাহলে মজুরি কত দেওয়া আছে? 50,000। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, 50,000 যদি যোগ করি, 1,40,000। 1,40,000 হচ্ছে আমাদের কি? মুখ্য ব্যয়। এটা আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরিব্যয় যোগ করি, মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করি? মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা যোগ দিয়ে লিখি কারখানা উপরিব্যয়, তাহলে আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাব। কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় দেখো সরাসরি দেওয়া আছে। কারখানা উপরিব্যয় দেখো সরাসরি দেওয়া আছে কত হাজার? 30,000। কত হাজার? কারখানা উপরিব্যয় দেখো সরাসরি দেওয়া আছে 30,000। তাহলে এই 30,000 আমরা যোগ করব। তাহলে 1,70,000 হচ্ছে আমাদের আনসার। 1,70,000 হচ্ছে আমাদের কি? উৎপাদন ব্যয়। এটা হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করা, যেটা আমরা করে ফেললাম। খুবই সহজ ছিল। গতে আসতে হবে আমাদেরকে, গতে চলে যেতে হবে। গতে বলছে দরপত্রের মূল্য নির্ধারণ করো। দরপত্রের মূল্য নির্ধারণ করো। তাহলে দরপত্র মূল্য বিবরণীর ক্ষেত্রে আমরা কি করব? আমাদের মূলত হচ্ছে দরপত্র মূল্য নির্ণয় করতে হবে, যেখানে আমাদেরকে বলছে কাঁচামাল ব্যয় হচ্ছে 8,000 টাকা। তাহলে আমরা কাঁচামাল দিয়ে শুরু করব। আমরা এটার মতোই মুখ্য ব্যয়ের যে অংশ, কাঁচামাল ব্যয় দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? কাঁচামাল ব্যয়। কাঁচামাল ব্যয় দেখো কত টাকা আছে? কাঁচামাল ব্যয় দেখো 8,000 টাকা এবং মজুরি আছে 5,000। তো কাঁচামাল ব্যয় হচ্ছে আমাদের 8,000 টাকা, 8,000, এবং মজুরি আছে কত? 5,000। মজুরি ব্যয় কত? 5,000। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 13,000 হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। 13,000 কি আমাদের মুখ্য ব্যয়। ওকে, তাহলে আমরা মুখ্য ব্যয় নির্ণয় করে ফেললাম। এরপরে আমাদেরকে যেতে হবে আমাদের কারখানা উপরিব্যয় যেতে হবে। কোথায় যেতে হবে? কারখানা উপরিব্যয়তে যেতে হবে। কারখানা উপরিব্যয়ের ক্ষেত্রে দেখো, কারখানা উপরিব্যয় আমাদের যে দরপত্র বের করতে বলেছে, দরপত্রের ক্ষেত্রে আমাদের এখানে কোনো কারখানা উপরিব্যয় দেওয়া নাই। তাহলে আমরা কি করতে পারি? আমাদেরকে কারখানা উপরিব্যয় বের করার একটা বিষয় আছে। যেহেতু আমাদের
কোম্পানির উৎপাদন সংক্রান্ত তথ্য দেওয়া আছে। এইখান থেকে আমরা কারখানা উপরিব্যয়ের একটা হার বের করতে পারি। কি বের করতে পারি? হার। কিভাবে বের করতে পারি? এখানে দেখো কারখানা উপরিব্যয় দেওয়া আছে, মজুরি দেওয়া আছে। কারখানা উপরিব্যয়ের সাথে সম্পর্ক হচ্ছে মজুরির, এবং এখান থেকে যদি আমরা কারখানা উপরিব্যয়ের হারটা মজুরির উপর নির্ণয় করি, এখানে দেখো মজুরি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? মজুরি। তাহলে আমরা সহজেই কিন্তু কারখানা উপরিব্যয় বের করতে পারবো। তাহলে আমাদের কোম্পানির তথ্য থেকে, উপরের যে তথ্য থেকে, সেখান থেকে আমরা একটা কারখানা উপরিব্যয়ের হার বের করব, এবং এইখানের মজুরির উপর সেই হারটা কাটলেই আমাদের কারখানা উপরিব্যয় বের হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা যদি একটু রাফে করি, রাফে যদি বা গণনা কার্য হিসেবে যদি করি, সেটা হচ্ছে কি, আমরা যদি লিখি আমাদের মজুরির উপর, কোম্পানির মজুরির উপর কারখানা উপরিব্যয়ের হার, কারখানা উপরিব্যয়ের হার, উপরিব্যয়ের হার। তো এটা কিভাবে করতে পারি? উপরে যাবে আমাদের, উপরে যাবে কোম্পানির যে কারখানা উপরিব্যয় আছে সেইটা। তাহলে উপরে কারখানা উপরিব্যয় কত আছে দেখো, কারখানা উপরিব্যয় আছে হচ্ছে আমাদের 30,000 উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন সংক্রান্ত তথ্যের মধ্যে, এবং মজুরি আছে দেখো 50,000। তাহলে উপরে দিব আমরা কারখানা উপরিব্যয়, উপরে কি দিব? কারখানা উপরিব্যয়, উপরে কারখানা উপরিব্যয়, এবং নিচে দিব হচ্ছে মজুরি, নিচে কি দিব? মজুরি। তাহলে এবং 100 দিয়ে আমরা গুণ করব। তাহলে কারখানা উপরিব্যয় কত দেওয়া আছে দেখো, কারখানা উপরিব্যয় দেওয়া আছে হচ্ছে 30,000 আর নিচে হচ্ছে 50,000। তাহলে 30,000 বাই 50,000, 30,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 100। তাহলে এই 4টা শূন্য তোমরা কেটে দিতে পারো। তাহলে উপরে হচ্ছে 300 বাই 5%, তাহলে 300 বাই 5%, তাহলে 20, এটা হচ্ছে 20, তাহলে 60%। কত পার্সেন্ট আসে? 60%। তোমরা ক্যালকুলেটারে করতে পারো, 30,000 ভাগ 50,000 গুণ 100 দিলে দেখবা 60% আসছে। তাহলে উপরিব্যয়ের, কারখানা উপরিব্যয়ের হার কত মজুরির উপর? 60% আমাদের কোম্পানির তথ্য অনুযায়ী। তাহলে এইখানে আমাদের কারখানা উপরিব্যয়টা কত হবে? এইখানে কারখানার উপরিটি হবে, ব্যয়টি হবে মজুরি গুণ 60%। এখন আমাদের দরপত্রে দেখো মজুরি দেওয়া আছে, দরপত্রে কি দেওয়া আছে? মজুরি আছে 5,000। এটার উপর আমরা 60% যদি করি, সেক্ষেত্রে আমরা কারখানা উপরিব্যয় কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের 5,000 গুণ 60% করতে হবে দরপত্র বিবরণীতে, যে 5,000 গুণ 60%। তাহলে 5,000-এর 60% কত আসে? 5,000-এর 60% কত আসে? 5,000-এর 60% হচ্ছে আমাদের 3,000 টাকা। তাহলে কারখানা উপরিব্যয় 3,000 টাকা আমরা যোগ করলে, 3,000 টাকা আমরা যোগ করলে কি পাই? 3,000 টাকা যদি আমরা যোগ করি, তাহলে আমরা উৎপাদন ব্যয় পাই। কি পাই? উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আর কি আছে দেখো, আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু প্রশাসনিক উপরিব্যয়ের কথা বলা নেই। প্রশাসনিক উপরিব্যয়ের কথা কিন্তু কিচ্ছু বলা নেই, কিন্তু আমাদের কোম্পানির তথ্যের মধ্যে প্রশাসনিক উপরিব্যয় আছে, এবং প্রশাসনিক উপরিব্যয়ের সম্পর্ক হচ্ছে উৎপাদন ব্যয়ের সাথে। প্রশাসনিক উপরিব্যয়ের সম্পর্ক কেমন? উৎপাদন ব্যয়ের সাথে। তাহলে এইখানে দেখো প্রশাসনিক উপরিব্যয় আছে আমাদের 10,000, প্রশাসনিক উপরিব্যয় কত আছে? 10,000, এবং খতে আমরা একটা উৎপাদন ব্যয় বের করছি, খতে আমরা একটা উৎপাদন ব্যয় বের করছি 1,70,000। তাহলে আমাদের প্রশাসনিক উপরিব্যয় ডিভাইডেড বাই উৎপাদন ব্যয়, প্রশাসনিক উপরিব্যয় ডিভাইডেড বাই উৎপাদন ব্যয়, যেটা আমরা এখানে করব। তাহলে আমরা প্রশাসনিক ব্যয়ের হার যদি নির্ণয় করতে চাই, প্রশাসনিক ব্যয়ের হার, তাহলে উপরে দিব হচ্ছে আমরা কি, প্রশাসনিক ব্যয়টা কত আছে দেখো, প্রশাসনিক ব্যয়টা আছে হচ্ছে 10,000, এবং আমরা বের করেছি হচ্ছে 1,70,000। তাহলে উপরে দিব 10,000, নিচে দিব 1,70,000 ইন্টু 100। তাহলে আমরা হারটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা হারটা পেয়ে যাচ্ছি দেখো, 1 2 3 4, এখান থেকেও 4টা শূন্য কেটে দাও। উপরে আসে 100, নিচে আসে 17, 100 ডিভাইডেড বাই 17। ক্যালকুলেটারে 100 ডিভাইডেড বাই 17 দিতে পারো, 100 ডিভাইডেড বাই 17, 100 ডিভাইডেড বাই 17। তাহলে 5.88%। কত আসে? 5.88%। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? উৎপাদন ব্যয়ের উপর যে হার, তাহলে আমরা প্রশাসনিক ব্যয় এখানে যোগ করতে পারি। এখানে কি লিখতে পারি? যোগ, এখানে আমরা যোগ লিখে দিব, যোগ প্রশাসনিক উপরিব্যয়। কি ব্যয়? প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় কত? আমাদের উৎপাদন ব্যয়ের উপর, উৎপাদন ব্যয় 16,000, এইটার উপর কত পার্সেন্ট? এটার উপর 5.88%। এটার উপর কত পার্সেন্ট? 5.88%। তাহলে 5.88% আমরা করব, 5.88% আমরা করব। তাহলে 16,000 গুণ 5.88% তোমরা ক্যালকুলেটারে করো, 16,000 মাল্টিপ্লাইড বাই 5.88%, তাহলে আমাদের 940 টাকা আসতেছে। কত আসতেছে? 940। ওকে, তাহলে এইটা আমরা যোগ করার পর আমরা পাই মোট ব্যয়। তাহলে 16,940 হচ্ছে আমাদের কি? মোট ব্যয়। 16,940 হচ্ছে আমাদের মোট ব্যয়। এর সাথে আমাদেরকে মুনাফা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? মোট ব্যয় যোগ মুনাফা।
যোগ মুনাফা। তাহলে মুনাফা কত দেখো, মুনাফা বলছে মোট ব্যয়ের 23 মোট ব্যয়ের কত পার্সেন্ট, 30%, মোট ব্যয়ের 30%। তাহলে আমরা 16,940 যেটা আমাদের মোট ব্যয় বের হয়েছে সেটার 30% করবো। তাহলে 16,940 গুণ 30%, 16,940 গুণ 30% ইকুয়াল টু 5,082 টাকা। কত টাকা? 5,082 টাকা হচ্ছে আমাদের কি দরপত্রের যে মূল্য। এমনি সময় আমাদের যদি উৎপাদন ব্যয় বিবরণী করতাম এবং যদি বিক্রয় মূল্য বলতো তাহলে আমরা এইখানে আর দরপত্র মূল্য নির্ণয় করতাম না। তাহলে 16,940 যোগ 5,082, 16,940 যোগ 5,082, তাহলে এইটা হচ্ছে আমাদের দরপত্রের যে মূল্য আছে সেইটা হবে 22,022। আশা করি দরপত্র মূল্যের যে বিষয়টা তোমরা সেটা বুঝতে পেরেছো। আমি আরো একবার তোমাদেরকে রিক্যাপ করিয়ে দিই দরপত্র মূল্য। আমি তোমাদেরকে আরো একবার রিক্যাপ করে দিই। দরপত্রের উদ্দেশ্য হচ্ছে মূলত টেন্ডার সাবমিট করা, এবং এই টেন্ডার সাবমিট বা দরপত্র মূল্য যখন আমরা প্রদান করি, ধরো কোনো একটা প্রজেক্ট কোনো ঠিকাদার নিতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করবে, সে হচ্ছে তার যে মোট ব্যয়ের যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবে, পাশাপাশি হচ্ছে তার যে লাভের অংশ সেটা যোগ করে সে একটা দরপত্র মূল্য বিবরণী সাবমিট করবে। তো এই দরপত্র মূল্য বিবরণী সাবমিটের বিষয়টা হচ্ছে আমাদের এই ম্যাথের দ্বারা কাভার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের দরপত্র মূল্য বিবরণীর বিষয়। উৎপাদন ব্যয় বিবরণীর মতোই উৎপাদন ব্যয় আমরা এইভাবে বের করব এই পর্যন্ত, এবং এরপরে আমাদের প্রশাসনিক এবং মুনাফাগুলো যোগ করতে হবে। কখনো যদি কারখানা উপরিব্যয় যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এভাবে হার নির্ণয় করতে হবে। মজুরির উপর কারখানা উপরিব্যয়ের হার, প্রশাসনিক ব্যয়ের হার করবো আমরা উৎপাদন ব্যয়ের উপর। আশা করি এই দুইটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই বিষয়গুলো আমরা সব করার পর আমাদের কিন্তু মোট ব্যয় এবং হচ্ছে দরপত্র মূল্য বের হয়ে আসবে, যেটা আমাদের গয়ের রিকোয়ারমেন্ট। 2-এর গতে যদি যাও, এটা হচ্ছে আমাদের দরপত্র মূল্য নির্ণয় করার বিষয় ছিল। তো এই ছিল আমাদের দুইটি ভিন্ন ভিন্ন সৃজনশীল তোমাদের জন্য আজকের ক্লাসে। আমরা পুরো ক্লাসটাতে তোমাদের উৎপাদন ব্যয় সংক্রান্ত পুরো তথ্য তোমাদের কাছে উপস্থাপন করেছি, টপিকগুলো বিশ্লেষণ করেছি ধরে ধরে, পাশাপাশি 20টা এমসিকিউ এবং 2টি সৃজনশীল করিয়েছি, যেন তোমাদের এই অধ্যায় সম্পর্কে কখনোই আর কোনো কনফিউশন না আসে। আশা করি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত করেছো। তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত করেছো নিশ্চয়ই তোমাদের এই অধ্যায় নিয়ে তোমাদের আর ঝামেলা লাগছে না। এবং আমি তোমাদেরকে বলেছি যে খাতা কলমে করতে হবে। কাজগুলো কোথায় করতে হবে? খাতা কলমে যদি না করো, শুধু ভিডিও দেখলে মনে হবে পারবো, কিন্তু ম্যাথ করতে দিলে তখন আর পারবা না। তো এই বিষয়গুলো খেয়াল রেখে অবশ্যই নোট করো, ক্লাস করো, পড়াশোনা করো। তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল রয়েছে এসএসসিতে সেইটা অ্যাচিভ করো, তোমাদের সেই প্রত্যাশা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।